মোল্লা নসরুদ্দিনের রহস্যময় সিন্দুক আর বাদশাহের ৩ অসম্ভব শর্ত। ইরানের সুদূর উত্তরে পাহাড়ের কোলে গড়ে ওঠা খোরাসান শহর তার স্থাপত্য, মিষ্টি আঙুর আর পণ্ডিতদের মজলিসের জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই দিনগুলিতে খোরাসানের বাতাসে এক অদ্ভুত বিষণ্নতা মিশে গিয়েছিল। শহরের প্রধান ফটকে মোতায়েন প্রহরীও তাদের বল্লম ঢিলে ঢালাভাবে ধরে ঢুলছিল, আর বাজারে সেই জৌলুস ছিল না যা সচরাচর থাকত। খোরাসানের বাদশাহ সুলতান জালালউদ্দিন, যিনি তার ন্যায় বিচারের জন্য পরিচিত ছিলেন, গত ১ মাস ধরে তার রাজকীয় কক্ষ থেকে বাইরে বের হননি। প্রাসাদের অলিন্দে কেবল ফিসফাস শোনা যাচ্ছিল, আর প্রত্যেকেই এক অজানা বিপদের আশঙ্কায় ভুগছিল। ঠিক সেই সময় শহরের পশ্চিম দ্বারে, যেখানে ধুলোর ঘূর্ণি প্রায়ই পর্যটকদের স্বাগত জানাত, এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এক বৃদ্ধ মানুষ, যার সাদা দাড়ি বাতাসে উঠছিল এবং মাথায় একটি অত্যন্ত পুরনো ও বেঢপ পাগড়ি ছিল, নিজের গাধাটিকে টানতে টানতে শহরে প্রবেশ করছিল। গাধাটি নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও নড়তে রাজি ছিল না, এবং সেই লোকটি বড় আদরের সাথে কখনো তাকে আমার ভাই বলত, তো কখনো আমার ওস্তাদ। ইনি আর কেউ নন, মোল্লা নসরুদ্দিন ছিলেন। মোল্লা নিজের পুরনো বসতি ছেড়ে খোরাসানকে নিজের নতুন ঠিকানা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার গাধা সম্ভবত এই সিদ্ধান্তে একমত ছিল না। মোল্লার জিনের ওপর একটি পুরনো কাপড়ে মোড়ানো একটি সিন্দুক বাঁধা ছিল। এই সিন্দুকটি দেখতে সাধারণ কাঠের হলেও এর উপর অদ্ভুত ধরনের খোদাই করা ছিল, যা কোনো প্রাচীন লিপির মতো মনে হচ্ছিল। মোল্লা যখন শহরের সরাইখানার কাছে পৌঁছলেন, সেখানে বসে থাকা কিছু বখাটে যুবক তাকে ঘিরে ধরল। এক যুবক মোল্লার ছেঁড়া আস্তিন আর ঘর্মাক্ত মুখ দেখে উপহাস করে বলল, বাবা, মনে হচ্ছে আপনার ঘোড়া আপনাকে ছেড়ে পালিয়ে গেছে, আর এই গাধাটি আপনাকে উপহার দিয়ে গেছে। মোল্লা নসরুদ্দিন কপালের ঘাম মুছলেন এবং খুব গম্ভীরভাবে জবাব দিলেন, বেটা, ঘোড়া তো রাজকীয় লোকেরা রাখে, যাদের গন্তব্যে পৌঁছনোর তাড়া থাকে। আমি তো জ্ঞানের ছাত্র, আর এই গাধাটি আমার গুরু। এ আমাকে শেখায় যে যখন পুরো পৃথিবী তোমাকে টানছে, তখনও নিজের জায়গায় কিভাবে অনড় থাকতে হয়। কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা হেসে উঠল, কিন্তু মোল্লার চোখে এমন এক চমক ছিল যা সেই যুবকটিকে চুপ করিয়ে দিল। সরাইখানার মালিক মোল্লাকে একটি ছোট ঘর দিল। মোল্লা যখন নিজের মালপত্র নামাচ্ছিলেন, তখন সরাই মালিকের নজর সেই অদ্ভুত সিন্দুকটির উপর পড়ল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, মোল্লাজি, এই ভারী সিন্দুকে কি আছে? আপনি কি আপনার সারা জীবনের উপার্জন এর মধ্যেই নিয়ে চলেছেন? মোল্লা হঠাৎ নিজের হাসি থামিয়ে দিলেন, তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি সিন্দুকের উপর নিজের হাত এমনভাবে রাখলেন যেন কোনো মা তার সন্তানকে রক্ষা করছে। তিনি ধীর ও রহস্যময় কণ্ঠে বললেন, ভাই, এতে এমন জিনিস আছে যা যদি ভুল সময় বাইরে বেরিয়ে আসে, তবে এই পুরো খোরাসান শহর ধোঁয়ায় পরিণত হতে পারে, আর যদি সঠিক সময় খোলে, তাহলে এটি কোনো ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। কিন্তু মনে রেখো, এটি খোলার অধিকার শুধু আমার আছে, এবং তাও তখন যখন কিয়ামত কাছে আসবে। কথা বলে মোল্লা একটি তামাটে চাবি নিজের গলায় ঝুলে থাকা তাবিজের ভেতরে লুকিয়ে ফেলল। সরাইয়ের মালিক ভয়ে শিউরে উঠল। তার মনে হল মোল্লা কোনো জাদুকর। এটি সেই রহস্য যা ৫ম পর্বে প্রকাশিত হবে, যে আসলে সেই সিন্দুক আর সেই চাবির আসল সত্য কী ছিল, যা মোল্লার প্রাণের চেয়েও দামি ছিল। পরদিন সকাল হতেই মোল্লা বাজারে বেরোলেন। তিনি দেখলেন যে শহরের প্রধান মোড়ে এক ঢোলবাদক ঢোল পিটিয়ে ঘোষণা করছে, শুনুন শুনুন শুনুন, সুলতান জালালউদ্দিনের ফরমান, যে কেউ প্রতিবেশী দেশের উজিরে আজম প্রেরিত ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে চাওয়া মাত্রই পুরস্কার দেওয়া হবে, আর যদি কেউ উত্তর দিতে ব্যর্থ হয়, তবে তার শিরশ্ছেদ করা হবে। খোরাসানের সম্মান এখন বাজি রাখা হয়েছে। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। এটি কোনো সাধারণ প্রশ্নোত্তর ছিল না। প্রতিবেশী দেশ সামারখানদের বাদশাহ খোরাসান দখল করতে চাইছিলেন, কিন্তু যুদ্ধের পরিবর্তে তিনি বুদ্ধিযুদ্ধের চ্যালেঞ্জ দিয়েছিলেন। যদি খোরাসানের পণ্ডিতরা হেরে যেতেন, তবে সুলতানকে নিজের রাজ্য সামারখানদের অধীন করতে হতো। মোল্লা নাসরুদ্দিন নিজের দাড়ি চুলকালেন এবং ভিড় ঠেলে এগিয়ে গেলেন। তিনি ঢোলবাদককে জিজ্ঞাসা করলেন, ভাই, প্রশ্নগুলো কি? হয়তো আমার গাধাই ওগুলোর উত্তর দিয়ে দেবে। ভিড় হাসল, কিন্তু ঢোলবাদক রেগে গেল। সে বলল, বুড়ো, নিজের প্রাণের মায়া করো। বড় বড় মৌলভী আর উজিররা হার মেনে নিয়েছেন, এটি রসিকতার সময় নয়। মোল্লা হেসে বললেন, গাম্ভীর্য তো এক অসুখ ভাই।
অনেক সময় যা হাতুড়ি দিয়েও ভাঙা যায় না তা হাসির ঠাট্টায় গলে যায়। আমাকে সুলতানের কাছে নিয়ে চলো। নিরুপায় হয়ে প্রহরীরা ভাবল যে যখন অন্য কেউ তৈরি নেই তখন এই পাগলটাকেই বাদশার সামনে হাজির করা হোক, হয়তো বাদশার রাগ এর ওপরই মিটে যাবে। মোল্লাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। প্রাসাদের বিশালতা দেখে যে কোনো সাধারণ মানুষ ঘাবড়ে যেত, কিন্তু মোল্লা এমনভাবে হাঁটছিলেন যেন তিনি নিজের বাড়ির উঠানে পায়চারা করছেন। দরবার সাজানো ছিল, কিন্তু পরিবেশ ছিল শোকাতুর। সুলতান জালালউদ্দিন সিংহাসনে মাথা নিচু করে বসেছিলেন। তার ডান পাশে সামারখান্দের রাষ্ট্রদূত বসেছিল, যার মুখে একটি নিষ্ঠুর হাসি ছিল। উজির এবং দরবারীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মোল্লা দরবারে প্রবেশ করে জ্বলে বললেন, আসসালামু আলাইকুম, শুনলাম এখানে ধাঁধার আসর বসেছে আর আমাকে দাওয়াত দেওয়া হয়নি। সুলতান মাথা তুললেন। মোল্লার সাধারণ পোশাক দেখে তিনি হতাশ হলেন। উজির, এ কে? আমাদের রাজ্যে কি পণ্ডিত শেষ হয়ে গেছে যে এখন আমাদের মাদারিদের ওপর ভরসা করতে হবে? সামারখান্দের রাষ্ট্রদূত ব্যঙ্গ করে বলল, সুলতান, মনে হচ্ছে খোরাসানের বুদ্ধি এখন এই গাধাওয়ালার কাছেই অবশিষ্ট আছে। মোল্লা রাষ্ট্রদূতের দিকে তাকিয়ে বললেন, জানাব, বুদ্ধির সাথে পোশাকের কি সম্পর্ক? কখনো কখনো মুক্ত কাদার মধ্যেই পাওয়া যায়, আর কখনো কখনো রাজকীয় মুকুটের নিচে শুধু খালি খুলি থাকে। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। এত নির্ভীকভাবে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। রাষ্ট্রদূতের মুখ লাল হয়ে গেল। সুলতানের চোখে এক চমক ফুটে উঠল। তিনি হাত তুলে রাষ্ট্রদূতকে শান্ত করলেন এবং মোল্লাকে বললেন, বুজুর্গ, আপনি কি জানেন যে হারার সাজা হল মৃত্যু? জানি হুজুর, কিন্তু যদি আমি জিতে যাই তবে আপনি কি আমার সেই সিন্দুকটি যা সারাইখানায় রাখা আছে শাহী খাজানার সবচেয়ে নিরাপদ জায়গায় রাখার ওয়াদা করবেন? কারণ ওটা নিজের কাছে রাখা এখন আর বিপদমুক্ত নয়। সুলতান অবাক হলেন যে লোকটা প্রাণের বদলে সিন্দুকের চিন্তা করছে। তিনি রাজি হলেন। এবার সামারখান্দের রাষ্ট্রদূত উঠে দাঁড়াল। সে নিজের পকেট থেকে 3টি জলজলে পাথর বের করে টেবিলের উপর রাখল। শোনো, ওহে গাধাওয়ালা ফকির, আমাদের বাদশাহ 3টি প্রশ্ন পাঠিয়েছেন। যদি তুমি জ্ঞানী হও তবে উত্তর দাও। বুলিয়ে রাষ্ট্রদূতকে বললেন, জনাব, আকাশে ঠিক ততগুলোই তরা আছে যতগুলো এই গাধার শরীরে লোম আছে। বিশ্বা রাষ্ট্রদূত কড়া গলায় প্রথম প্রশ্ন করল, পৃথিবীর ঠিক কেন্দ্র কোথায়? আমার কাছে এটি মাপার ফিতে আছে। যদি তুমি ভুল প্রমাণিত হও তবে এখনই তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। দরবারীরা ঘাবড়ে গেল। পৃথিবীর কেন্দ্র মাপা অসম্ভব ছিল। প্রত্যেকে শ্বাস রুদ্ধ করে মোল্লাকে দেখছিল। মোল্লা নিজের লাঠিটি তুললেন, দরবারের মাঝখানে গেলেন এবং হঠাৎ নিজের লাঠিটি মেঝের একটি বিশেষ মার্বেল পাথরের ওপর জোরে ঠুকে দিলেন। খট করে এক শব্দ হল। মোল্লা আক্তপ, এটাই হল পৃথিবীর কেন্দ্র। ঠিক আমার লাঠির অগ্রভাগের নিচে পৃথিবীর কেন্দ্র অবস্থিত। এখন আপনি ফিতে তুলে নিন এবং পুরো পৃথিবী মেপে দেখুন। যদি এটি কেন্দ্র থেকে 1 ইঞ্চিও এদিকে বা ওদিকে বের হয় তবে আপনি আমার মাথা কেটে ফেলবেন, আর যদি আমি সঠিক হই তবে আপনি ক্ষমা চাইবেন। রাষ্ট্রদূত নিরুত্তর হয়ে গেল। পুরো পৃথিবী মাপা অসম্ভব ছিল, তাই মোল্লাকে ভুল প্রমাণ করাও অসম্ভব ছিল। সুলতানের মুখে প্রথমবারের মতো এক চিলতে হাসি ফুটে উঠল। দরবারে বাহবাধ্বনি শোনা যেতে লাগল। রাষ্ট্রদূত দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, এটা তো শুধু কথার খেলা ছিল। এবার দ্বিতীয় প্রশ্ন শোনো। আকাশে মোট কয়টি তারা আছে? আমাদের একটি নির্ভুল সংখ্যা চাই, একটিও কম বা বেশি নয়। এই প্রশ্নটি আগেরটির চেয়েও কঠিন ছিল। দরবারীরা আবার হতাশ হয়ে পড়ল। মোল্লা কিছুক্ষণ ভাবলেন, তারপর জানলা দিয়ে বাইরে দেখলেন যেখানে তার গাধাটি বাঁধা ছিল। তিনি প্রহরীদের বললেন, আমার গাধাটিকে ভেতরে নিয়ে এসো। সুলতান অবাক হয়ে বললেন, দরবারে গাধা? মোল্লা বললেন, হুজুর, উত্তর ওর কাছেই আছে। গাধাটিকে আনা হল। মোল্লা গাধার পিঠে হাত বুলিয়ে রাষ্ট্রদূতকে বললেন, জনাব, আকাশে ঠিক ততগুলোই তরা আছে যতগুলো এই গাধার শরীরে লোম আছে। রাষ্ট্রদূত রেগে গিয়ে বলল, এসব কি আজে বাজে কথা? গাধার লোম কে গুনতে পারে? মোল্লা তড়াক করে জবাব দিলেন, তাহলে আকাশের তারা কে গুনতে পারে? যখন দুটোরই গণনা অসম্ভব তখন আমার উত্তর ভুল হল কিভাবে? যদি আপনার মনে হয় আমি ভুল, তবে আগে আপনি গাধার লোম গুনে তা প্রমাণ করুন। পুরো দরবারে হাসির রোল পড়ে গেল। সুলতান জালালউদ্দিন এখন আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না। সমরখন্দের রাষ্ট্রদূতের অহংকার চুরমার হয়ে যাচ্ছিল।
সে বুঝতে পারছিল যে সে যুক্তির জালে ফেসে গেছে, যেখানে মোল্লাকে হারানো অসম্ভব। তৃতীয় এবং শেষ প্রশ্ন। রাষ্ট্রদূত এখন রাগে আর হতাশায় চিৎকার করে বলল। সে নিজের দাঁড়ির ৩টি চুল ছিঁড়ে বাতাসে উড়াল। বলো, আমার দাঁড়িতে বেশি চুল আছে না এই গাধার লেজে? এই প্রশ্নটি অত্যন্ত জটিল ছিল। যদি মোল্লা কোনো সংখ্যা বলতেন তবে তাকে ভুল প্রমাণ করা সহজ ছিল। রাষ্ট্রদূতের চোখে ঝিলিক ছিল। তার মনে হল সে মোল্লাকে ফাঁদে ফেলেছে। মোল্লা নাসরুদ্দিন গম্ভীর হয়ে গেলেন। তিনি রাষ্ট্রদূতের কাছে গেলেন, তার দাঁড়ি খুঁটিয়ে দেখলেন, তারপর গাধার লেজ দেখলেন। পরিবেশে টান টান উত্তেজনা তৈরি হল। মোল্লা বললেন, এই ফয়সালা তো শুধু গুনলে হবে না, এর একটাই বৈজ্ঞানিক পদ্ধতি আছে। কি পদ্ধতি? রাষ্ট্রদূত জিজ্ঞাসা করল। মোল্লা বললেন, আপনার দাড়ির একটি চুল উপড়াতে হবে, আর ঠিক সেই সময় গাধার লেজের একটি চুল, তারপর আপনার দাড়ির দ্বিতীয়টি আর গাধার দ্বিতীয়টি। এভাবে করতে করতে যার চুল আগে শেষ হয়ে যাবে তার চুল কম হবে। আপনি যদি অনুমতি দেন তবে আমি শুরু করি। মোল্লা হাত বাড়ালেন যেন তিনি সত্যিই রাষ্ট্রদূতের দাড়ি খুবলে নেবেন। রাষ্ট্রদূত ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। নিজের প্রিয় দাড়ি গাধার লেজের চুলের সাথে একে একে উপড়ে ফেলার ভাবনাটাই ছিল ভয়ঙ্কর। সে চিৎকার করে বলল, না, আমি হার মানছি, তোমার বুদ্ধিমত্তার কোনো তুলনা নেই। দরবার করতালিতে ফেটে পড়ল। সুলতান জালালউদ্দিন নিজের সিংহাসন থেকে নেমে এলেন এবং মোল্লাকে জড়িয়ে ধরলেন। তুমি আজ শুধু আমার সম্মানই বাঁচাওনি, বরং পুরো খোরাসানকে দাসত্ব থেকে বাঁচিয়েছ। বলো, কি চাও? মোল্লা বিনীতভাবে বললেন, হুজুর, আমি আগেই বলেছিলাম আমার প্রাণের নিরাপত্তা আর আমার সিঁদুকটির সুরক্ষা। শুধু একটি মিনতি আছে, সেই সিঁদুকটিকে শাহী খাজানার সবচেয়ে অন্ধকার কুঠুরিতে রাখিয়ে দিন, আর তাতে 7টি তালা লাগিয়ে দিন। আর মনে রাখবেন, তার ওপর লেখা কথাগুলো পড়ার চেষ্টা যেন কেউ না করে, না হলে যে বিপদ আসবে তাকে কেউ রুখতে পারবে না। সুলতান তৎক্ষণাৎ আদেশ দিলেন। মোল্লার সিঁদুক শাহী খাজানায় রেখে দেওয়া হলো। মোল্লাকে শাহী উপদেষ্টা নিযুক্ত করা হলো এবং তাকে থাকার জন্য প্রাসাদের কাছে একটি হাভেলি দেওয়া হলো। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। শাহী দরবারের ওয়াজিরে আজম, যার নাম বিলাল ছিল, মোল্লার এই হঠাৎ খ্যাতিতে জ্বলে পুড়ে মরছিলেন। বিলাল খুব ধূর্ত ও ষড়যন্ত্রকারী ছিলেন। তার মনে হচ্ছিল এই বিদেশি ফকির তার জায়গা নিয়ে নেবে। বিলাল সেই রাতেই নিজের বিশেষ গোয়ানদের ডাকলেন। খবর নাও, ওই সিঁদুকে কি আছে? বিলাল অন্ধকার ঘরে ফিসফিস করে বললেন। ওই বুড়ো নিশ্চয়ই কোনো কালা জাদুকর। যদি সে সুলতানকে নিজের বশ করে নেয় তবে আমাদের খেলা শেষ। আমার ওই সিঁদুকটা চাই, আর ওই বুড়োর দুর্বলতা খুঁজে বের করতে হবে। ওদিকে মোল্লা নতুন হাভেলিতে বসেছিলেন। তিনি জানলা দিয়ে শাহী খাজানার মিনারের দিকে দেখলেন, যেখানে তার সিঁদুকটি রাখা হয়েছিল। তার মুখে এক রহস্যময় হাসি ছিল। তিনি নিজের গলায় ঝোলা তাবিজটিকে স্পর্শ করলেন, যার ভেতরে সেই সিঁদুকের চাবি নয়, বরং অন্য কিছুই ছিল। তিনি গাধার দিকে তাকিয়ে বললেন, বন্ধু, আজ তো অল্পের জন্যে বেঁচে গেলাম, কিন্তু আসল খেলা তো এবার শুরু হলো। বাদশাদের খুশি করা সহজ, কিন্তু হিংসুটে উজিরদের হাত থেকে বাঁচা গাধার লেজের চুল গনার চেয়েও কঠিন। তখনই মোল্লার দরজায় এক শব্দ হল। এক নকাববোস মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি ঘাবড়ানো গলায় বললেন, মোল্লা নাসরুদ্দিন, আপনাকে এখানেই আমার সাথে আসতে হবে। একটি প্রাণ বিপদে আছে, আর সেই প্রাণ কোনো মানুষের নয়। মোল্লার ভ্রু কুঁচকে গেল। এটি কি উজিরের কোনো চাল ছিল, নাকি সত্যিই কোনো বিপদ? সেই নকাববোস মহিলা মোল্লাকে এমন এক ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যায়, যেখানে একটি ঘোড়া মানুষের মতো কথা বলছিল। ওদিকে উজির বিলাল মোল্লাকে ফাঁসানোর জন্য চুরির মিথ্যা অভিযোগ তৈরি করে ফেলেছে। কিন্তু যে জিনিসটি চুরির অভিযোগ উঠতে চলেছে, সেই জিনিসটি আসলে কখনো ছিলই না। মোল্লা কি নিজের চতুরতা দিয়ে এই কথা বলা ঘোড়া আর গায়েব হওয়া খাজানার রহস্য সমাধান করতে পারবেন? রাতের নিস্তব্ধতা খোরাসানের অলিগলিতে এক ভারী কম্বলের মতো ছড়িয়েছিল। মোল্লা নসরুদ্দিনের দরজায় দাঁড়িয়ে থাকা সেই নকাববোস মহিলা কাঁপছিলেন। তার হাতে একটি পুরনো লণ্ঠন ছিল, যার শিখা বাতাসের ঝাপটায় নিভে যাওয়ার উপক্রম হয়েছিল, ঠিক যেমন সেই মহিলার আশা। মোল্লা নিজের পুরনো চাদরটি কাঁধে জড়িয়ে সেই মহিলার চোখের দিকে তাকালেন। সেখানে ভয় ছিল, গভীর ও কালো ভয়। মোল্লা কোনো প্রশ্ন না করে নিজের জুতো পরলেন, গাধার দিকে এক পলক তাকালেন, যা মজায় ঘুমোচ্ছিল, আর সেই মহিলার পিছু নিলেন। তারা দুজনে শহরের সরু আর গোলক ধাঁধার মতো গলি দিয়ে যাচ্ছিলেন। নিস্তব্ধতা এত গভীর ছিল যে তাদের পায়ের শব্দও কোনো বিস্ফোরণের মতো মনে হচ্ছিল। মোল্লার মাথায় অনেক প্রশ্ন ছিল। উজির বিলালের শত্রুতা, রহস্যময় সিন্দুক, আর এখন এই মাঝরাতের বিপদ। কিন্তু মোল্লা বিশ্বাস করতেন যে জীবন একটি বই, আর পাতা না উল্টে কাহিনী বোঝা যায় না।
তাই তিনি চুপচাপ চলতে থাকলেন। অবশেষে তারা শহরের পুরনো দেওয়ালের কাছে পৌঁছালেন, যেখানে শতাব্দী প্রাচীন ধ্বংসাবশেষ ছিল। সেখানে একটি জরাজীর্ণ আস্তাবল ছিল, যার ছাদ অর্ধেক ভেঙে পড়েছিল। মহিলাটি ভারী কাঠের দরজা ঠেললেন। ভেতরের দৃশ্য দেখে মোল্লা, যিনি সাধারণত সব পরিস্থিতিতে শান্ত থাকত, এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আস্তাবলের মাঝখানে এক অত্যন্ত সুন্দর আরবি ঘোড়া বাঁধা ছিল। তার রং ছিল রাতের মতো কালো, আর কপালে একটি সাদা চানের চিহ্ন ছিল। কিন্তু অদ্ভুত বিষয় এই ছিল যে ঘোড়াটি কোনো পশুর মতো নয়, বরং একজন মানুষের মতো বিছানায় শুয়েছিল। তার সামনে রূপোর থালা রাখা ছিল, এবং সবচেয়ে অবাক করা বিষয় তখন ঘটল যখন ঘোড়াটি মাথা তুলল এবং এক ভারী মানুষের গলায় গোঙাতে গোঙাতে বলল, জল, আমার জল চাই। মোল্লা নিজের চোখ কোচলালেন। এটি কি কোনো স্বপ্ন ছিল, নাকি উজিরের কোনো নতুন কালা জাদু? নকাবপোষ মহিলা নিজের নকাব সরালেন। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, বরং সুলতানের ভাইঝি শাহজাদি জয়া ছিলেন। জয়া নিজের বুদ্ধিমত্তা ও বিদ্রোহের জন্য পরিচিত ছিলেন, কিন্তু আজ তাকে অসহায় দেখাচ্ছিল। মোল্লাজি, এ হল বাদল, আমার চাচা সুলতান জালালউদ্দিনের সবচেয়ে প্রিয় ঘোড়া, যা 2 বছর আগে হারিয়ে গিয়েছিল। উজির বিলাল একে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, যাতে সুলতানের মনোবল ভেঙে যায়। আমি একে এখানে লুকিয়ে রেখেছি, কিন্তু কাল রাত থেকে এ মানুষের মতো কথা বলছে আর ছটফট করছে। হেকিমদের ডাকতে পারছি না, কারণ রাজ ফাঁস হয়ে যাবে। মোল্লাজি, জ্ঞানী, দয়া করে কিছু করুন। মোল্লা ঘোড়াটির কাছে গেলেন। ঘোড়াটি আবার বলল, ব্যথা, পেটে আগুন। মোল্লা খুঁটিয়ে দেখলেন। তার তীক্ষ্ণ বুদ্ধি তা ধরে ফেলল যা সাধারণ মানুষ জাদু ভাবছিল। তিনি ঘোড়ার পেট পিপে দেখলেন, তার মুখ শুকলেন, আর তারপর আস্তাবলের কোণে পড়ে থাকা কিছু পচা ফলের দিকে তাকালেন। মোল্লার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। তিনি জয়াকে বললেন, শাহজাদি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই ঘোড়া কথা বলছে না, এটি ভেন্ট্রিলোকুইজম বা পেট থেকে কথা বলার কলার এক অনন্য নমুনা। কিন্তু এই শিল্পটি ঘোড়ার নয়, বরং কোনো মানুষের, যে এখানেই উপস্থিত আছে। মোল্লা হঠাৎ আস্তাবলের ওপরের মাচানের দিকে ইশারা করলেন, বাইরে এসো বন্ধু, খেলা শেষ। অন্ধকার থেকে এক ছোট বামন লোক নিচে ঝাঁপ দিল। সে কাঁপছিল। এই লোকটি শাহী আস্তাবলের পুরনো রক্ষক করিম ছিল, যে নানা ধরনের আওয়াজ বের করতে পটু ছিল। করিম মোল্লার পায়ে পড়ে ক্ষমা চাইল। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। উজির বিলালের গোয়েন্দারা এখানে পৌঁছে গিয়েছিল। তারা আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি সুলতানকে না বলি যে এই ঘোড়াটি অভিশপ্ত এবং একে মেরে ফেলা উচিত, তবে তারা আমার পরিবারকে শেষ করে দেবে। তাই আমি এখানে লুকিয়ে ঘোড়ার ভয়ঙ্কর আওয়াজ বের করছিলাম, যাতে যে কেউ এখানে এলে ভয় পেরে পালিয়ে যায় আর ঘোড়াটি সুরক্ষিত থাকে। মোল্লা করিমকে ওঠালেন। তুমি যা করেছ ভয়ের কারণে করেছ, কিন্তু আসল সমস্যা হল ঘোড়াটি অসুস্থ, এবং তা এজন্য নয় যে সে অভিশপ্ত, বরং এজন্য যে সে সেই ঘাস পাচ্ছে না যা তার প্রয়োজন। মোল্লা তৎক্ষণাৎ নিজের পকেট থেকে কিছু জড়িবুটি বের করলেন, যা তিনি সবসময় সাথে রাখতেন, এবং করিমকে নির্দেশ দিলেন কিভাবে কোয়াথ বানাতে হবে। এটি ওকে খাইয়ে দাও, সকাল নাগাদ বাদল বাতাসের সাথে কথা বলবে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলা তখনও বাকি ছিল। তখনই বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। উজির বিলালের সৈন্যরা হানা দিয়েছে। মোল্লা দ্রুত বুদ্ধি খাটালেন। জয়া, তুমি আর করিম ঘোড়াটিকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে বেরো, আমি এদের সামলাচ্ছি। কিন্তু আপনি কি করবেন? জয়া জিজ্ঞাসা করল। আমি তাদের সেই কাহিনী শোনাব যা তারা শুনতে চায়, মোল্লা চোখ টিপে বললেন। সৈন্যরা ভেতরে ঢুকতেই দেখল যে মোল্লা নাসরুদ্দিন একটি খুঁটির সাথে কথা বলছেন আর হা হা করে হাসছেন। সৈন্যদের কমান্ডার জিজ্ঞাসা করল, এ পাগল বুড়ো, এখানে কি করছিস? আর সেই ঘোড়াটা কোথায়, যার খবর আমরা পেয়েছিলাম? মোল্লা রহস্যময় ভঙ্গিতে বললেন, ঘোড়া? কোন ঘোড়া? এখানে তো শুধু আমি আর আমরা জিন বন্ধুরা আছে। তোমরা কি জিনদের দেখতে পাচ্ছ না? মোল্লা বাতাসে এমনভাবে ইশারা করলেন যেন কেউ দাঁড়িয়ে আছে। সৈন্যদের মধ্যে কুসংস্কার ঠাসা ছিল। মোল্লার খ্যাতি আর তার অভিশপ্ত সিন্দুকের কাহিনী আগেই বিখ্যাত ছিল। সৈন্যরা ঘাবড়ে গেল। পালাও! এক সৈন্য চিৎকার করল, এই জাদুকর নিজের সেনাবাহিনী ডাকছে। দেখতে দেখতে উজিরের বাহাদুর সৈন্যরা ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। মোল্লা ধুলো ঝাড়লেন এবং নিশ্চিন্তে নিজের হাভেলির দিকে হাঁটা দিলেন। তিনি শাহজাদি এক ঘোড়াটিকে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে উজির বেলাল এবার চুপ করে বসে থাকবে না। এটি তো কেবল শুরু ছিল।
পরদিন সকালে খোরাসানের প্রাসাদে হইচই পড়ে গেল। সূর্যের আলো গম্বুজে পৌঁছনোর আগেই বিপদের ঘণ্টা বাজতে লাগল। মোল্লা যখন দরবারে পৌঁছালেন তখন পরিবেশ অত্যন্ত উত্তপ্ত ছিল। সুলতান জালালউদ্দিন রাগে লাল হয়েছিলেন, আর উজির বেলালের মুখে এক কুটিল হাসি ছিল, যা সে দুঃখের মুখোশের আড়ালে লুকোনোর চেষ্টা করছিল। কি হয়েছে? মোল্লা জিজ্ঞাসা করলেন। সুলতান গর্জে উঠে বললেন, চুরি! আমাদের শাহী খাজানা থেকে নূরে খোরাসান গায়েব হয়ে গেছে। নূরে খোরাসান একটি অমূল্য হিরে ছিল, যা সুলতানের পাগড়ির শোভা ছিল। তার দাম এতই ছিল যে 7টি রাজ্য কেনা যেত। উজির বেলাল সুযোগ বুঝে ঘাই মারল। সে এগিয়ে এসে বলল, সুলতান, খাজানার প্রহরীরা বলছে যে রাতে কেউ ভেতরে যায়নি, তালাও ভাঙা হয়নি। এটি কোনো সাধারণ চোরের কাজ নয়, এটি এমন কারোর যার কাছে কালা জাদু আছে অথবা যার কাছে জিন আছে। বিলাল মাখা চোখে মোল্লার দিকে তাকাল। দরবারীরা ফিসফাস করতে লাগল। গতরাতের সৈন্যদের মাধ্যমে মোল্লার জিনের কথা ছড়িয়ে পড়েছিল। সন্দেহের তীর মোল্লা নসরুদ্দিনের দিকে ঘুরে গেল। বিলাল তার চাল চালল। জাহাপনা, আমাদের মনে আছে যে মোল্লার নিজের সেই রহস্যময় সিন্দুক খাজানাতেই রাখিয়েছিলেন। কে জানে সেই সিন্দুক থেকে কোনো শক্তি বেরিয়ে হিরেটি চুরি করেছে কিনা। আমার পরামর্শ হল মোল্লার সিন্দুক তল্লাশি করা হোক আর মোল্লাকে গ্রেপ্তার করা হোক। সুলতান ধর্মসংকটে পড়লেন। একদিকে তার বিশ্বাস ছিল, অন্যদিকে প্রমাণের অভাব আর উজিরের চাপ। তিনি মোল্লার দিকে তাকালেন। মোল্লা, তুমি কি নিজের সাফাইয়ে কিছু বলতে চাও? আমরা কি তোমার সিন্দুক খুলব? মোল্লা নসরুদ্দিন জোরে হেসে উঠলেন, এত জোরে যে দরবারের ছাদ কেঁপে উঠল। উজির সাহেব, যদি আমার সিন্দুকে হিরে থাকত তবে এতক্ষণে এই প্রাসাদ বাতাসে উড়ত। আমি আগেই বলেছিলাম, ওই সিন্দুক কেয়ামতের জন্য, ছোটখাটো চুরির জন্য নয়। কিন্তু যদি আপনি আমাকে চোর প্রমাণ করতে চান তবে স্বচ্ছন্দে করতে পারেন। তবে শর্ত হল, যদি সিন্দুকে হিরে না পাওয়া যায় তবে উজির সাহেবকে নিজের দাড়ি কামাতে হবে আর গাধার উপর উল্টো বসে পুরো শহর ঘুরতে হবে। বিলাল নিজের দাড়ি কামানোর ঝুঁকি নিতে পারল না। সে পিছিয়ে গেল। তাহলে তুমি বলো, চোর কে? মোল্লা বললেন, চোর এই দরবারেই উপস্থিত আছে, আর তাকে ধরার জন্য আমার কোনো জাদুর দরকার নেই, শুধু আমার গাধাটির প্রয়োজন। গাধা? সুলতান অবাক হলেন। প্রতিবারই গাধা? জি হুজুর, আমার গাধা খুব আধ্যাত্মিক, সে মিথ্যের গন্ধ চেনে। মোল্লা গম্ভীরভাবে বললেন। মোল্লা আদেশ দিলেন যে তার গাধাটিকে দরবারের পাশের একটি অন্ধকার তাঁবুতে রাখা হোক। গাধার লেজে মোল্লা একটি বিশেষ জাদুকরী আতর মাখিয়ে দিলেন। মোল্লা দরবারে ঘোষণা করলেন, এখন প্রতিটি দরবারি, সিপাহী আর স্বয়ং উজির সাহেব একে একে ওই অন্ধকার তাঁবুতে যাবেন। তাদের গাধার লেজ ধরে টানতে হবে। যদি সেই ব্যক্তি চুরি করে থাকে তবে গাধাটি জোরে ডেকে উঠবে, চিৎকার করবে। আর যদি সে নির্দোষ হয় তবে গাধা চুপ থাকবে। এই গাধা চোরের স্বভাব চেনে। দরবারীদের মধ্যে হইচই পড়ে গেল। উজির বিলালের কপালে ঘাম দেখা দিল, কিন্তু অস্বীকার করার অর্থ ছিল নিজেকে চোর হিসেবে স্বীকার করে নেওয়া। প্রক্রিয়া শুরু হল। একে একে সবাই তাঁবুতে গেল। প্রত্যেকেই ভয়ে ছিল যে কখন গাধা ডেকে ওঠে। বিলালও গেল এবং কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে এলো। পুরো 2 ঘণ্টা ধরে এই সিলসিলা চলল। প্রত্যেকে ভেতরে যেত আর বাইরে আসত। গাধাটি একবারও ডাকল না। তাঁবু থেকে বিন্দুমাত্র আওয়াজ এলো না। যখন শেষ ব্যক্তিটিও বাইরে বেরিয়ে এলো তখন বিলাল জোরে অট্টহাসি হাসল। দেখলেন সুলতান, এই মোল্লা ভণ্ড, এর গাধা তো বোবা বেরোল। কেউ যখন চুরিই করেনি তবে হিরে কোথায় গেল? মোল্লা শুধু আমাদের সময় নষ্ট করেছে। মোল্লা হাসলেন। সময় নষ্ট হয়নি উজির সাহেব, চোর ধরা পড়েছে। কে চোর? গাধা তো ডাকলই না, বিলাল চিৎকার করে বলল। মোল্লা সুলতানকে বললেন, জাহাপনা, দয়া করে সবাইকে নিজের 2টি হাত সামনে করার আদেশ দিন। হাতের তালু ওপরের দিকে। সুলতান আদেশ দিলেন। সব দরবারি, চাকর আর উজির নিজের হাত সামনে করলেন। মোল্লা একে একে সবার কাছে গেলেন এবং তাদের হাতের গন্ধ শুকলেন। তারপর তিনি উজির বিলালের কাছে পৌঁছলেন। তারপর উজিরের বিশেষ সহযোগী খাদিমের কাছে। মোল্লা হঠাৎ খাদিমের হাত ধরে ওপরে তুললেন। এটাই চোর। এটা কি করে হতে পারে? খাদিম হাতে পায়ে ধরতে লাগল। গাধা তো ডাকলই না। মোল্লা দরবারকে সম্বোধন করে বললেন, শুনুন, আমি গাধার লেজে কোনো জাদুকরী আতর নয়, বরং কয়লার কালি আর পুদিনার তেল লাগিয়েছিলাম। যারা চুরি করেনি তাদের মনে ভয় ছিল না, তাই তারা গাধার লেজ ধরে টেনেছিল, যেমনটা আমি বলেছিলাম। তাই তাদের সবার হাতে কালো কালি লেগেছে আর পুদিনার গন্ধ আসছে।
মোল্লা অনেক নির্দোষ দরবারির হাত দেখালেন যা কালো হয়েছিল। তারপর মোল্লা খাদিমের দিকে আঙুল তুললেন। এই লোকের মনে চোর ছিল। এর ভয় ছিল যে যদি সে লেজ ছোঁয় তবে গাধা সত্যি ডেকে উঠবে আর এ ধরা পড়বে। তাই এ অন্ধকারের সুযোগ নিয়ে লেজ স্পর্শই করেনি। দেখুন, এর হাত একেবারে পরিষ্কার। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। খাদিমের হাত সত্যিই পরিষ্কার ছিল, যেখানে বাকি সবার হাতে হালকা কালি লেগেছিল। খাদিম হাঁটু গেড়ে বসে পড়ল। ক্ষমা করুন হুজুর, আমাকে উজির সাহেব আমাকে লোভে অন্ধ করে দিয়েছিল। সে ঘাবড়াতে ঘাবড়াতে উজিরের নাম প্রায় নিয়েই ফেলেছিল, কিন্তু থেমে গেল। হিরে খাদিমের পাগড়ির ভাঁজ থেকে উদ্ধার করা হল। সুলতান জালালউদ্দিন মোল্লার এই মনস্তাত্ত্বিক চালে এতই মুগ্ধ হলেন যে তিনি নিজের আঙুল থেকে একটি আংটি খুলে মোল্লাকে দিয়ে দিলেন। মোল্লা, তোমার বুদ্ধির কাছে বড় বড় গোয়েন্দারাও ফেল, সুলতান বললেন। উজির বিলালের মুখ অপমানে কালো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কালি দরবারীদের হাতে নয়, বরং তার মুখে লেপে দেওয়া হয়েছে। সে মনে মনে শপথ করল যে পরের বার সে মোল্লাকে এমন জালে ফাঁসাবে যেখান থেকে বেরোনোর কোনো পথ থাকবে না। সন্ধ্যায় মোল্লা যখন নিজের হাবেলিতে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি অনুভব করলেন যে এই জয়ও অস্থায়ী। বিলাল এখন এক আহত সাপের মতো, আর আহত সাপ বেশি বিপজ্জনক হয়। মোল্লা জানলা দিয়ে বাইরে তাকালেন। খোরাসানের সন্ধ্যা খুব মনোরম ছিল। পাখিরা নিজের বাসায় ফিরছিল। তখনই তার মনে পড়ল যে তিনি সকালে জয়াকে কথা দিয়েছিলেন যে তিনি বাদন ঘোড়ার জন্য একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করবেন। মোল্লা নিজের পুরনো জোব্বাটি তুললেন এবং শহরের দক্ষিণ দ্বারের দিকে হাঁটা দিলেন, যেখানে যাযাবরদের একটি কাফেলা থেমেছিল। মোল্লার পরিকল্পনা ছিল যে ঘোড়াটিকে এই যাযাবরদের সাথে নিরাপদে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। পথে মোল্লার এক অদ্ভুত অনুভূতি হল, কেউ তার পিছু নিচ্ছিল। পায়ের শব্দ ছিল না, কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ ছিল, সালফার আর পোড়া কাঠের। এই গন্ধ কোনো গোয়েন্দার নয়, এটি অন্য কিছু ছিল। মোল্লা একটি জনশূন্য গলিতে মোড় নিলেন এবং হঠাৎ থেমে গেলেন। সামনে চলে এসো, ছায়ার সাথে খেলার বয়স আমার নেই। অন্ধকার থেকে এক আকৃতি ফুটে উঠল। এটি এক লম্বা লোক ছিল যে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় পরেছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল। মোল্লা নসরুদ্দিন, সেই লোকটি বলল, তুমি খুব চতুর। তুমি উজিরকে হারিয়ে দিয়েছ, তুমি সুলতানকে খুশি করেছ, কিন্তু তুমি তা ভুলে গেছ যা তুমি নিজের সাথে খোরাসানে নিয়ে এসেছ। মোল্লা নিজের মুঠি শক্ত করলেন। তুমি সিন্দুকের কথা বলছ? না। সেই লোকটি এক পা এগিয়ে এলো। আমি সিন্দুকের নয়, সেই চাবির কথা বলছি যা তোমার গলায় আছে। আর সেই সিন্দুকের ভেতরে যে আসল জিনিসটি আছে তা খোরাসানের নয়, আমাদের কোলের। ওটা রুহদের খাঁচা, দ্য কেজ অফ সোলস। যদি তুমি ওটা আমাদের না ফিরিয়ে দাও, তবে আমরা তোমার এই শহরকে কবরস্থানে পরিণত করব। মোল্লা নিজের বুকে হাত রাখলেন। সেই তাবিজ, যাতে চাবি ছিল, হঠাৎ গরম হতে শুরু করেছিল। মোল্লা প্রথমবারের মতো আসল বিপদের আভাস পেলেন। এটি রাজনীতি ছিল না, এটি কিছু প্রাচীন ও ভয়ঙ্কর বিষয় ছিল। তুমি কে? মোল্লা জিজ্ঞাসা করলেন। আমরা ছায়া। আমরা তখন থেকে আছি যখন এই শহর তৈরিও হয়নি, সেই লোকটি বলল, এবং দেখতে দেখতে ধোঁয়ায় বিলীন হয়ে গেল। মোল্লা গভীর চিন্তায় পড়ে গেলেন। এই কাহিনী এখন আর কেবল বুদ্ধি ও হাসির রইল না, এতে এখন অতীতের কালো পাতাগুলো জুড়ে যাচ্ছিল। মোল্লা জানতেন সেই সিন্দুকে কি আছে, কিন্তু রুহদের খাঁচা, এই নামটি তিনি অনেক আগে শুনেছিলেন নিজের দাদুর কাছে, যিনি একজন মহান সুফি ফকির ছিলেন। মোল্লার পরিবার কি কোনো এমন রহস্যের রক্ষক ছিল যা তারা নিজেরাও পুরোপুরি বুঝতেন না? বাড়ি ফেরার পথে মোল্লার মাথা দ্রুত কাজ করছিল। তিনি জানতেন যে এখন তাকে দুই মোর্চায় লড়তে হবে, একদিকে উজির বিলালের ঘৃণা আর অন্যদিকে এই অজ্ঞাত ছায়ারা যারা অলৌকিক শক্তির দাবি করছিল। হাভেলিতে পৌঁছে মোল্লা দেখলেন যে তার গাধার কাছে একটি চিঠি রাখা আছে। চিঠিতে কারোর নাম ছিল না, কেবল একটি মোহর ছিল, একটি ভাঙা খঞ্জরের। মোল্লা চিঠি খুললেন, তাতে লেখা ছিল, বুদ্ধি দিয়ে পৃথিবী জয় করা যায় মোল্লা, কিন্তু স্মৃতি দিয়ে নয়। কাল রাতে পূর্ণিমার চাঁদ উঠবে। যদি তুমি চাও যে খোরাসান নিরাপদ থাকুক, তবে পুরনো কবরস্থানে একা এসো। আর হ্যাঁ, চাবি সাথে এনো, না হলে সুলতান জালালউদ্দিনের পরের নাস্তা বিষে ভরা হবে।
মোল্লা চিঠিটি প্রদীপের শিখায় পুড়িয়ে দিলেন। তার মুখে এখন হাসি ছিল না, বরং এক যোদ্ধার সংকল্প ছিল। তিনি গাধার পিঠ চাপড়ালেন। তৈরি হয়ে যাও বন্ধু, মনে হচ্ছে আমাদের কবরগুলোর সাথে কথা বলতে হবে। মোল্লা নিজের আলমারি খুললেন এবং সেখান থেকে একটি পুরনো ধুলো জমা আলখাল্লা বের করলেন। এই আলখাল্লাটি সাধারণ ছিল না, এর ভেতরের অংশে অনেক গোপন পকেট ছিল, যাতে মোল্লা ভ্রমণের সময় সংগ্রহ করা অদ্ভুত সব জিনিস রেখেছিলেন। একটি চুম্বক, কিছু রঙিন পাথর, আতশবাজির মশলা আর একটি ছোট বাঁশি। উজির ভাবে আমি এক বিদূষক, আর এই ছায়ারা ভাবে আমি এক ভীতু বুড়ো, মোল্লা বিড়বিড় করলেন। কাল রাতে ওরা জানতে পারবে যে মোল্লা নাসরুদ্দিন শুধু হাসাতে জানে না, সে নাচাতেও জানে। কাহিনীর এই মোড় অত্যন্ত নাজুক ছিল। খোরাসানের ভাগ্য এখন একটি সুতোয় ঝুলছিল। একদিকে উজির বিলাল সুলতানের রাঁধুনিকে কিনে নিয়েছিল, যাতে সে সুলতানকে বিষ দিতে পারে, যেমনটা হুমকিতে লেখা ছিল। আর অন্যদিকে সেই কালো ছায়া মোল্লার জন্য অপেক্ষা করছিল। মোল্লাকে এখন তার জীবনের সবচেয়ে বড় চালটি চালতে হবে, এমন এক চাল যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কিন্তু এবার বাজি ছিল তার নিজের প্রাণ। তিনি কি তাবিজের চাবি দিয়ে দেবেন, নাকি তার কাছে এমন কোনো পরিকল্পনা আছে যা মৃত্যুকেও ধোঁকা দিতে পারে? রাত গভীর হচ্ছিল, আর খোরাসানের মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, এই খবর না জেনেই যে তাদের রক্ষক একটি গাধা আর নিজের বুদ্ধির জোরে কোনো অদৃশ্য বাহিনীর সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। কবরস্থানের নিস্তব্ধতায় মোল্লার মুখোমুখি হয় ছায়াদের সর্দারের সাথে, যে বাতাসে উড়তে পারে। ঠিক সেই সময় প্রাসাদে সুলতান বিষ ভরা পেয়ালা ঠোঁটে ছোঁয়াতে চলেছেন। মোল্লা একই সময় দুই জায়গায় কিভাবে উপস্থিত হবেন? আর তখনই সিন্দুকের ভেতর থেকে এমন এক আওয়াজ আসে যা মোল্লারও গায়ের রোম খাড়া করে দেয়। মোল্লা নাসরুদ্দিন আর রুহদের খাঁচার রোমহর্ষক সত্য, ভাগ ৩। চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল, যেন সেও সেই রাতে খোরাসানে ঘটা ঘটনাগুলো দেখে ভয় পাচ্ছিল। বাতাসে এক অদ্ভুত শিহরণ ছিল, যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মোল্লা নাসরুদ্দিন নিজের হাভেলির আঙিনায় দাঁড়িয়েছিলেন। তার সামনে তার অনত গাধাটি দাঁড়িয়েছিল, যা আজ সবসময়ের মতো অলস নয়, বরং অস্থির মনে হচ্ছিল। পশুরা প্রায়ই আগত বিপদ মানুষের আগে আজ করতে পারে। মোল্লা নিজের কোমরে বাঁধা সেই পুরনো কোমরবন্ধটি আটসাট করলেন, যাতে তিনি নিজের বাঁশি, কিছু বারুদের পুড়িয়া আর একটি ছোট শিশি লুকিয়ে রেখেছিলেন। আজ রাতে দুটি যুদ্ধ লড়া হতে চলেছিল, একটি শহরের বাইরে সেই জনশূন্য কবরস্থানে যেখানে মৃত্যু তার অপেক্ষায় ছিল, আর দ্বিতীয়টি শাহী মহলের সেই জাঁকজমকপূর্ণ ভোজন কক্ষে, যেখানে সুলতানের জীবন এক সুতোর ওপর ঝুলেছিল। সমস্যা এটিই ছিল যে মোল্লা একই সময় দুই জায়গায় থাকতে পারতেন না। কবরস্থানে যাওয়া জরুরি ছিল, কারণ ছায়ারা হুমকি দিয়েছিল যে যদি তিনি না আসেন তবে খোরাসানকে ছাই করে দেওয়া হবে। আর মহলে থাকা জরুরি ছিল, কারণ সুলতানকে বিষ দেওয়া হতে চলেছিল। একজন সাধারণ মানুষ ঘাবড়ে যেত, হয়তো পালিয়ে যেত, কিন্তু মোল্লা নাসরুদ্দিনের মুখে এক শান্ত, প্রায় দুষ্টুমি ভরা হাসি ছিল। তিনি গাধার কানে ফিসফিস করে বললেন, আমার বন্ধু, আজ তোমাকে নিজের গতি নয়, বরং নিজের অভিনয় দেখাতে হবে। মোল্লা নিজের পরিকল্পনার প্রথম অংশ কয়েক ঘণ্টা আগে সম্পন্ন করে ফেলেছিলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তখন মোল্লা শাহজাদি জয়াকে একটি গোপন বার্তা পাঠিয়েছিলেন। জয়া, যিনি আগেই কথা বলা ঘোড়ার ঘটনার পর মোল্লার ভক্ত হয়ে গিয়েছিলেন, সাথে সাথে তার সাথে দেখা করতে ছদ্মবেশ ধরে এসেছিলেন। মোল্লা জয়াকে একটি রূপোর চামচ দিয়েছিলেন। সেই চামচটি দেখতে সাধারণ ছিল, কিন্তু মোল্লা তাতে এক বিশেষ রাসায়নিক প্রলেপ লাগিয়েছিলেন। মোল্লা জয়াকে বলেছিলেন, শাহজাদি, আজ রাতে সুলতানের খাবারে বিষ থাকবে, আমি সেখানে থাকতে পারব না, তাই সুলতানের প্রাণ এখন তোমার হাতে। যখন উজির বিলাল সুলতানকে শরবত বা স্যুপ পেশ করবেন, তখন তোমাকে কোনোভাবে এই চামচটি সেই পেয়ালায় ডুবিয়ে দিতে হবে। যদি খাবারে আর্সেনিক বা অন্য কোনো বিষ থাকে, তবে এই রূপোর চামচটি সাথে সাথে কালো হয়ে যাবে। বিজ্ঞান কখনো মিথ্যে বলে না, উজির যতই বড় কেন না হোক। জয়া ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু মোল্লাজি, যদি আমি ধরা পড়ে যাই, আর আপনি কোথায় যাচ্ছেন? মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, যারা কয়েক শতাব্দী ধরে ঘুমননি। চিন্তা করো না, যদি আমার পরিকল্পনা কাজ করে যায়, তবে সকালে আমরা দুজনে নাস্তায় মিলিত হব, আর যদি না হয় তবে খোরাসানের গল্পগুলোতে আমার নাম মনে রেখো। এখন বর্তমানে ফিরে এসে মোল্লা নিজের গাধার পিঠে একটি কুশপুত্তলিকা বাঁধলেন। এই পুতুলটি মোল্লার পুরনো কাপড় দিয়ে তৈরি হয়েছিল, এবং দূর থেকে দেখতে হুবহু মোল্লা নসরুদ্দিনের মতোই মনে হচ্ছিল। মোল্লা গাধাটিকে শহরের প্রধান বাজারের দিকে যাওয়ার ইশারা করলেন, যেখানে উজিরের গোয়েন্দারা নিশ্চয়ই নজরদারি করছিল। গাধাটি বুদ্ধিমান ছিল,
সে পুতুলটিকে নিয়ে ভিড়ভাট্টার রাস্তায় বেরিয়ে গেল। মোল্লা নিজে অন্ধকারের সুযোগ নিয়ে শহরের পেছনের দেয়াল টপকে কবরস্থানের দিকে পায়ে হেঁটে রওনা হলেন। রাস্তাটি পাথুরে এবং ঝোপঝাড়ে ভরা ছিল। প্রতিটি পদক্ষেপে শুকনো পাতা মরমর করছিল, যেন সাবধান করে দিচ্ছিল, ফিরে যাও, সামনে শুধু মৃত্যু। শহরের পুরনো কবরস্থান, যাকে খামোশির বাগান বলা হতো, কয়েক শতাব্দীর পুরনো ছিল। এখানকার কবরের ওপর জন্মানো গাছগুলো নিজের আঁকাবাঁকা ডালপালার সাথে কোনো রাক্ষসের নখের মতো মনে হচ্ছিল। কুয়াশা মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছিল। মোল্লা একটি বড় ভাঙা কবরের কাছে পৌঁছে থেমে গেলেন। এটি সেই জায়গা যেখানে দেখা করার জন্য ডাকা হয়েছিল। আমি এসে গেছি, মোল্লা নিস্তব্ধতা চিরে বললেন। তার কণ্ঠস্বর স্থির ছিল, তাতে ভয়ের কোনো নাম নিশানা ছিল না। তোমার আতিথেয়তার ধরন একটু অদ্ভুত, কিন্তু আমি অভিযোগ করব না। হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেল, গাছের পাতাগুলো জোরে খসখস করতে লাগল। ধোঁয়ার একটি কুণ্ডলী উঠল এবং তার মাঝখান থেকে 3টি আকৃতি ফুটে উঠল। এরাই সেই ছায়া ছিল। তাদের সর্দার, যাকে বাতাসে কয়েক ইঞ্চি ওপরে ভাসতে দেখা যাচ্ছিল, মোল্লার সামনে এলো। তার মুখ নাকাব দিয়ে ঢাকা ছিল, কেবল তার চোখগুলো দেখা যাচ্ছিল, যা আগুনের আঙ্গারার মতো লাল ছিল। তুমি সাহস দেখিয়েছ মোল্লা, সর্দারের গলা প্রতিধ্বনিত হল, যেন সে কোনো কুয়োর ভেতর থেকে কথা বলছে। কিন্তু কখনো কখনো সাহসী মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। চাবি কোথায়? মোল্লা নিজের গলায় ঝোলা তাবিজটি স্পর্শ করলেন। চাবি? ও হ্যাঁ, সেই চাবি। কিন্তু সেটি দেওয়ার আগে কি আমি একটি ছোট্ট প্রশ্ন করতে পারি? শেষমেশ তোমরা ওই সিন্দুকটির পেছনে কেন পড়ে আছো? আমি শুনেছি তাতে রুহুদের খাঁচা আছে। তোমরা কি নিজেদের রুহু ফিরে পেতে চাও? সর্দার হাসল, এক শুকনো এবং কর্কশ হাসি। তুমি যতটুকু জানো তার থেকে অনেক বেশি অজানা রয়ে গেছ। ওই সিন্দুকে যা বন্দী আছে তা রুহ নয়, বরং এলম বা জ্ঞান, সেই প্রাচীন জ্ঞান যা তোমার পূর্বপুরুষরা আমাদের থেকে চুরি করেছিলেন, সেই জ্ঞান যা দিয়ে আমরা পুরো দুনিয়ার ওপর হুকুমত করতে পারি। এবার চাবি দাও, না হলে তোমার লাশ ওই কবরস্থানে জায়গা পাবে না। মোল্লা হেসে বললেন, ইলম তো বিড়িয়ে দিলে বাড়ে আমার বন্ধু, ওটিকে সিন্দুকে বন্দি করে রাখলে তা পচে যায়। আর রইল চাবির কথা। মোল্লা তাবিজটি খুললেন এবং বাতাসে দোলালেন। এই নাও চাবি, নিয়ে নাও। সর্দার হাত বাড়াল। যখনই সে এগিয়ে এলো, মোল্লা তাবিজটি বাতাসে ছুড়ে দিলেন। 3টি ছায়াই সেই তাবিজটি ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে মোল্লা নিজের পকেট থেকে সেই বাঁশিটি বের করলেন। এটি কোনো সাধারণ বাঁশি ছিল না। মোল্লা এটি বিশেষভাবে তৈরি করেছিলেন। যেই তিনি এতে ফু দিলেন, তা থেকে কোনো সুরেলা সঙ্গীত নয়, বরং এক অত্যন্ত তীক্ষ্ণ এবং উচ্চ কম্পাঙ্কের হাই ফ্রিকোয়েন্সি হুইসেলের শব্দ বের হল। এই শব্দ মানুষের কানের জন্য সহ্য করার মতো ছিল, কিন্তু পশুদের জন্য এবং কিছু বিশেষ ধরনের প্রতারণার জন্য নয়। যেই হুইসেল বাজল, কবরস্থানের চারদিকে লুকিয়ে থাকা শত শত বাদুড় এবং বুনো কুকুর, যারা সেই ছায়াদের পোষা ছিল এবং পরিবেশকে ভয়ঙ্কর বানানোর জন্য ব্যবহৃত হচ্ছিল, তারা পাগল হয়ে গেল। তারা নিজেদের মালিকদের ওপরই চড়াও হল। আর সবচেয়ে বড় কথা, সর্দার যে বাতাসে ভাসছিল, সে হঠাৎ ধপাস করে মাটিতে পড়ে গেল। মোল্লা হাসতে হাসতে বললেন, ও হো, তাহলে এই ছিল তোমার জাদু? কালো কাপড়, সূক্ষ্ম তার আর কিছু প্রশিক্ষিত পশু। মাধ্যাকর্ষণ তো সবার জন্যই সমান আমার বন্ধু, সে সন্ত হোক বা শয়তান। মোল্লা দেখে নিয়েছিলেন যে সর্দারের জুব্বার নিচে থেকে পাতলা মজবুত তার যুক্ত ছিল, যা গাছের সাথে বাঁধা ছিল, যার সাহায্যে সে ওড়ার ভ্রম তৈরি করছিল। বাঁশির আওয়াজে ঘাবড়ে যাওয়া বাদুরগুলো সেই তারে জড়িয়ে গিয়ে সেগুলোকে কেটে দিয়েছিল। ছায়ারা এখন রাগে পাগল হয়ে গিয়েছিল। তাদের রহস্য ফাঁস হয়ে গিয়েছিল। একে মেরে ফেলো! সর্দার মাটিতে হামাগুড়ি দিতে দিতে চিৎকার করল। সে নিজের তলোয়ার বের করল। মোল্লা নিরস্ত্র ছিলেন। চাঁদের আলোয় তলোয়ারের ঝিলিক দেখা গেল। মোল্লা পিছিয়ে গিয়ে একটি পুরনো কবরের আড়ালে লুকোলেন। কথাবার্তায় কি সমস্যার সমাধান হতে পারে না? মোল্লা জিজ্ঞাসা করলেন। এখন শুধু রক্ত কথা বলবে, এক ছায়া আক্রমণ করল। মোল্লা নিজের দ্বিতীয় চালটি চাললেন। তিনি নিজের পকেট থেকে বারুদের সেই পুড়িয়াটি বের করলেন এবং পাশেই জ্বলতে থাকা একটি মশালের দিকে ছুড়ে দিলেন। তাহলে তো আলোর প্রয়োজন পড়বে। ধপাস! এক বিশাল বিস্ফোরণ হল। বারুদে মোল্লা ম্যাগনেশিয়ামের বুড়ো মিশিয়েছিলেন, যার ফলে এত তীব্র সাদা আলো তৈরি হল যে ছায়াদের চোখ ধাঁধিয়ে গেল। তারা অন্ধ হয়ে এদিক ওদিক তলোয়ার চালাতে লাগল। মোল্লা এই সুযোগের সদ্ব্যবহার করলেন এবং সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু পালানোর সময় তিনি সর্দারের হাত থেকে সেই তাবিজটি কেড়ে নিলেন, যা মাটিতে পড়ে গিয়েছিল। মনে রেখো মোল্লা, পেছন থেকে সর্দারের চিৎকার শোনা গেল। তুমি আজ বেঁচে গেলে, কিন্তু ওই সিন্দুক তোমাকে বরবাদ করে দেবে, ওটি অভিশপ্ত।
মোল্লা হাঁপাতে হাঁপাতে কবরস্থান থেকে বেরিয়ে এলেন। তার বুক দুরু দুরু কাঁপছিল। তিনি জীবিত ছিলেন, কিন্তু রাত এখনও শেষ হয়নি। এবার মহলের পালা। ওদিকে শাহী মহলে উৎসবের মেজাজ ছিল। সুলতান জালালউদ্দিন তার দরবারীদের সাথে ভোজনে বসেছিলেন। উজির বিলাল সুলতানের একদম কাছে বসেছিল। তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল। রাঁধুনি যে কাঁপছিল, একটি বড় বাটি নিয়ে এলো। তা থেকে শাহী শরবতের সুবাস আসছিল। আজকের খাবার বিশেষ সুলতান, উজির বলল। এটি বিশেষ মশলা দিয়ে তৈরি, যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সুলতান রাঁধুনির দিকে তাকালেন, যে ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। তুমি ভয় পাচ্ছ কেন? সুলতান জিজ্ঞাসা করলেন। উজির সাথে সাথে কথা কেড়ে নিয়ে বলল, গরিব মানুষ হুজুর, আপনার জাঁকজমক দেখে ঘাবড়ে গেছে। সুলতান বাটির দিকে হাত বাড়ালেন। ঠিক সেই সময় শাহজাদি জয়া প্রবেশ করলেন। থামুন চাচাজান। সুলতানের হাত থেমে গেল। জয়া, তুমি এখানে এই সময়? জয়া নিজের শ্বাস নিয়ন্ত্রণ করে বললেন, মাফ করবেন চাচাজান, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম যে আজকের খাবারে কোনো গোলমাল আছে। আমার সন্তুষ্টির জন্য কি আমি এটি চেখে দেখতে পারি? উজির বিলাল দাঁড়িয়ে পড়ল। এটি অভদ্রতা। সুলতানের খাবারে সন্দেহ করা শাহী রাঁধুনির অপমান। অপমান প্রাণের চেয়ে বড় নয় উজির সাহেব, জয়া দৃঢ়তার সাথে বললেন, এবং নিজের পকেট থেকে সেই রূপোর চামচটি বের করলেন। আমি চেখে দেখব না, শুধু এই চামচটি এটে ডুবিয়ে দেব। যদি সব ঠিক থাকে তবে এটি রূপোই থাকবে। উজির তাকে আটকানোর আগেই জয়া চামচটি খাবারে ডুবিয়ে দিলেন। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। সুলতান জালালউদ্দিন, উজির এবং সব দরবারই সেই পেয়ালাটির দিকে তাকিয়ে রইলেন। এক পল কাটল, দুই পল কাটল, আর তারপর রূপোর উজ্জ্বল চামচটি ধীরে ধীরে গাঢ় কালো হতে শুরু করল, যেন কেউ তাতে কালি মাখিয়ে দিয়েছে। সুলতান জালালউদ্দিনের চোখ রাগে বড় বড় হয়ে গেল। তিনি চামচটি তুললেন এবং উজিরের দিকে তাকালেন। বিলাল? উজির বিলাল কাঁপতে শুরু করল। এটি সম্ভব নয়, এটি জাদু। জয়া জাদু করেছে, ওই মোল্লা একে শিখিয়েছে। সুলতান গর্জে উঠে বললেন, খামোশ! রূপো বিষে কালো হয়, জাদুতে নয়। সৈন্যরা, একে গ্রেফতার করো। না! বিলাল চিৎকার করল এবং নিজের আস্তিন থেকে এক খঞ্জর বের করল। সে সুলতানের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে জানত যে এখন তার খেলা শেষ হয়ে গেছে, তাই সে সুলতানকে সাথে নিয়ে মরতে চাইছিল, কিন্তু সে সুলতান পর্যন্ত পৌঁছনোর আগেই এক বিকট শব্দ হল, ঠক। একটি ভারী বই বাতাসে উড়তে উড়তে এলো এবং সরাসরি বিলালের মাথায় লাগল। বিলাল টলতে টলতে পড়ে গেল। দরজায় মোল্লা নসরুদ্দিন দাঁড়িয়েছিলেন। তার কাপড় ছেঁড়া ছিল এবং জুতোয় কবরস্থানের মাটি লেগেছিল, কিন্তু তার মুখে সেই পুরনো হাসিটিই ছিল। তিনি পাশে রাখা এক ভারী শাহী আইনের বই ছুঁড়ে মেরেছিলেন। মনে হচ্ছে উজির সাহেব আইনের ওজন বুঝে গেছেন, মোল্লা হাঁপাতে হাঁপাতে বললেন। সৈন্যরা বিলালকে জাপটে ধরল। সুলতান দৌড়ে মোল্লার কাছে এলেন। মোল্লা, তুমি কোথায় ছিলে, আর তোমার এই অবস্থা? মোল্লা হাত ঝাড়তে ঝাড়তে বললেন, বস, মৃত্যুর সাথে দাবা খেলছিলাম হুজুর, আর আমি খুশি যে শাহজাদি নিজের চালটি নিখুঁতভাবে চেলেছেন। সেই রাতে উজির বিলালকে কালকুঠুরিতে বন্দি করা হল। সুলতানের প্রাণ বেঁচে গিয়েছিল। খোরাসান স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোল্লাকে আবারও এক অনন্য মর্যাদা দেওয়া হল। কিন্তু আসল কাহিনী তো হাভেলিতে ফেরার পর শুরু হল। মোল্লা, জয়া এবং সুলতান, যিনি নিজে মোল্লাকে পৌঁছে দিতে তার হাভেলি পর্যন্ত এসেছিলেন, মোল্লার ঘরে বসেছিলেন। এখন উজিরের ভয় শেষ হয়ে গিয়েছিল। ছায়াদের আক্রমণ ব্যর্থ হয়েছিল। সুলতান বললেন, মোল্লা, এবার তো বলে দাও ওই সিন্দুকটির রহস্য। এখন কোনো বিপদ নেই, ওটি খাজানা থেকে আনিয়ে নিই আর খুলে দেখি। মোল্লা কিছুক্ষণ ভাবলেন। তার ছায়াদের সর্দারের কথা মনে পড়ছিল। ওই সিন্দুক তোমাকে বরবাদ করে দেবে। কিন্তু এখন মানা করার কোনো বাহানা ছিল না। ঠিক আছে হুজুর, মোল্লা বললেন, আনিয়ে নিন। শাহী প্রহরীরা সেই ভারী সিন্দুকটি নিয়ে এলো এবং ঘরের মাঝখানে রেখে দিল। সিন্দুকের ওপর জমে থাকা ধুলো আর তার ওপর খোদাই করা সেই অদ্ভুত লিপি মশালার আলোয় আরও রহস্যময় মনে হচ্ছিল। মোল্লা নিজের গলা থেকে তাবিজটি খুললেন। তিনি তার ভেতর থেকে সেই পুরনো তামাটে চাবিটি বের করলেন। সুলতান আর জয়া নিজের শ্বাস রুদ্ধ করে দাঁড়িয়েছিলেন। মোল্লার হাত কিছুটা কাঁপছিল। তিনি চাবিটি তালায় ঢোকালেন। ক্লিক! তালা খোলার শব্দ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। মোল্লা ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা তুললেন, কিন্তু সিন্দুকটি খালি ছিল না, আর না তাতে সোনা দানা ছিল। ঢাকনা খুলতেই ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। সিন্দুকের ভেতর মখমলের কাপড়ের ওপর একটি অদ্ভুত যন্ত্র রাখা ছিল। কাঁচ আর ধাতুর তৈরি এক জটিল কাঠামো,
যা দেখতে কোনো ঘড়ির মতো মনে হচ্ছিল, কিন্তু তাতে কাঁটা ছিল না, বরং ঘূর্ণায়মান রঙিন চক্র ছিল, আর সেই যন্ত্রটির ঠিক মাঝখানে একটি আয়না লাগানো ছিল। সুলতান ঝুঁকে দেখলেন, এটি কি মোল্লা, কোনো খেলনা? মোল্লা নিজেও অবাক ছিলেন, তিনিও জানতেন না যে ভেতরে এটি থাকবে। তিনি সেই যন্ত্রটি ছোঁয়ার জন্য হাত বাড়ালেন। তখনই সিন্দুকের ভেতর থেকে একটি আওয়াজ এলো। এই আওয়াজ কোনো যন্ত্রের নয়, বরং এক রক্তমাংসের মানুষের মতো মনে হচ্ছিল। আওয়াজটি খুব ধীর, যন্ত্রণাদায়ক আর গুঙানির মতো ছিল। জল, জল! সুলতান আর জয়া ভয় পেয়ে পিছিয়ে গেলেন। ভেতরে কে আছে? সুলতান চিৎকার করলেন। মোল্লা আরও ঝুঁকে দেখলেন। আওয়াজটি সেই আয়নার ভেতর থেকে আসছিল, আর যখন মোল্লা আয়নায় দেখলেন তখন তিনি নিজের মুখ দেখতে পেলেন না। তিনি একটি মরুভূমি দেখতে পেলেন, এক অন্তহীন ধু মরুভূমি। আর সেই মরুভূমিতে এক লোক হামাগুড়ি দিচ্ছিল। মোল্লার বুক ধক করে উঠল। সেই হামাগুড়ি দেওয়া লোকটি আর কেউ নয়, বরং স্বয়ং মোল্লা নসরুদ্দিন ছিলেন। কিন্তু সেই মোল্লা যুবক ছিলেন, তার চুল কালো ছিল। এটি কিভাবে সম্ভব? মোল্লা বিড়বিড় করলেন। তখনই সিন্দুকের ভেতরে রাখা সেই যন্ত্রটি নিজের থেকেই ঘুরতে শুরু করল। এক তীক্ষ্ণ হুইসেলের মতো শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। সিন্দুকটি কাঁপতে শুরু করল। মোল্লা চিৎকার করে বললেন, এটি বন্ধ করো, জলদি! তিনি ঢাকনা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু এক অদৃশ্য শক্তি ঢাকনাটি ধরে রেখেছিল। সেই যন্ত্রটি থেকে বেগুনি রঙের আলো বের হতে লাগল, যা পুরো ঘরে ছড়িয়ে পড়ল। তখনই মোল্লার এক কথা মনে পড়ল, যা তার দাদু মারা যাওয়ার সময় বলেছিলেন, বেটা, এই সিন্দুকের তালা বাইরে থেকে নয়, ভেতর থেকেও খোলে, কিন্তু যেদিন এটি ভেতর থেকে খুলবে সেদিন সময় নিজের অর্থ হারিয়ে ফেলবে। মোল্লা লক্ষ্য করলেন সিন্দুকের তালায় কোনো ছিদ্র কি হোল ছিলই না, যেখানে তিনি চাবি লাগিয়েছিলেন। এটি সেই আকর্ষণীয় তথ্য যা পরের ভাগে প্রকাশিত হবে। তিনি চাবিটি শুধু তালার ওপরে স্পর্শ করিয়েছিলেন, আর সেটি খুলে গিয়েছিল। এর মানে ছিল যে চাবিটি শুধু একটি ধোঁকা ছিল। সিন্দুক অন্য কোনো কিছুতেই খুলেছিল, হয়তো মোল্লার উপস্থিতিতে বা অন্য কোনো কারণে। সেই বেগুনি আলোর মাঝখান থেকে এক হাত সিন্দুকের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো, এক শুকনো কুচকানো হাত। সেটি মোল্লার কবজি জাপটে ধরল। ধরাটি এত মজবুত ছিল যে মোল্লা চিৎকার করে উঠলেন, তোমাকে আসতে হবে! সিন্দুকের ভেতর থেকে এক ভারী প্রতিধ্বনিত কণ্ঠস্বর এলো, হিসাব বাকি আছে নসরুদ্দিন, যা তুমি চুরি করেছিলে তা ফিরিয়ে দেবার সময় এসে গেছে। সুলতান আর জয়া মোল্লাকে টেনে ধরার চেষ্টা করলেন, কিন্তু সিন্দুকের আকর্ষণ বা মাধ্যাকর্ষণ এতটাই তীব্র ছিল যে ঘরের সব মালপত্র, বাসনকুসন, বইপত্র, কার্পেট সব সিন্দুকের দিকে টেনে নিতে লাগল। মোল্লা বুঝে নিলেন যে এটি কোনো সাধারণ জাদু নয়, এটি সময় আর মাত্রার খেলা। হুজুর, দূরে সরে যান! মোল্লা চিৎকার করলেন, এই সিন্দুক ক্ষুধার্থ! আর কেউ কিছু বুঝে ওঠার আগেই মোল্লা নসরুদ্দিনকে সেই সিন্দুকটি নিজের ভেতরে টেনে নিল। ধপাস! সিন্দুকের ঢাকনা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল, তালা নিজে থেকেই লেগে গেল, আলো মিলিয়ে গেল। ঘরটি আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। শুধু মেঝের ওপর মোল্লার সেই ভাঙা বাঁশি আর সুলতানের পড়ে যাওয়া মুকুটটি পড়েছিল। সুলতান জালালউদ্দিন আর শাহজাদি জয়া স্তব্ধ হয়ে রইলেন। খোরাসানের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, যে প্রতিটি বিপদ থেকে বেরোতে জানতেন, নিজেরই রহস্যময় সিন্দুক দ্বারা গ্রাস হয়ে গিয়েছিলেন। সুলতান কাপা কাপা হাতে সিন্দুকটি খোলার চেষ্টা করলেন, কিন্তু সেটি টস থেকে মস হল না। সেটি এখন কাঠের নয়, বরং নিরেট পাথরের মতো অনুভূত হচ্ছিল। আর তখনই বন্ধ সিন্দুকের ভেতর থেকে মোল্লার কণ্ঠস্বর নয়, বরং কোনো শিশুর কান্নার আওয়াজ এলো। মোল্লা নসরুদ্দিনের চোখ যখন খোলে, তখন তিনি নিজেকে সিন্দুকের ভেতর নয়, বরং ৫০ বছর ভবিষ্যতের খোরাসানে দেখতে পান, যেখানে প্রযুক্তি এবং জাদুর এক অদ্ভুত মিশ্রণ রয়েছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে খোরাসানের নতুন স্বৈরশাসক, যে মোল্লাকে দেখামাত্রই বলে, স্বাগত বাবা। সিন্দুকের ভেতরের সেই অন্ধকার কোনো সাধারণ অন্ধকারের মতো ছিল না। সেটি ছিল ঘন এবং আঠালো, যেন কালির সমুদ্রে ডুবে যাওয়া। মোল্লার নসরুদ্দিনের মনে হল তার শরীর রাবারের মতো প্রসারিত হচ্ছে। সময়ের কোনো ধারণা অবশিষ্ট ছিল না। এক মুহূর্ত তার মনে হল তিনি শতাব্দী ধরে নিচে পড়ছেন, আর পরের মুহূর্তেই মনে হল তিনি এইমাত্র সিন্দুকে পড়েছেন। তার কানে এক তীক্ষ্ণ বাঁশি বাজছিল, আর বাতাসে পোড়া ওজনের গন্ধ ছিল। তারপর হঠাৎ নিচে পড়ার অনুভূতি শেষ হয়ে গেল। এক প্রচণ্ড ধাক্কা লাগল, যেন কেউ তাকে দ্রুতগামী ঘোড়া থেকে ছুঁড়ে ফেলেছে। মোল্লা নসরুদ্দিন নিজের চোখ খুললেন। তার মাথা ঘুরছিল আর পেটে মোচড় দিচ্ছিল। তিনি টলতে টলতে ওঠার চেষ্টা করলেন, এবং সবচেয়ে প্রথম যে জিনিসটি তিনি অনুভব করলেন সেটি হল মাটি।
এটি মাটি বা পাথরের মাটি ছিল না, এটি ছিল ঠান্ডা, মসৃণ এবং ধাতু বা মেটালের তৈরি। ইয়া খুদা! মোল্লা নিজের মাথা ধরে বললেন, জান্নাতেও কি এখন মার্বেলের বদলে লোহা ব্যবহার করা শুরু হয়েছে? মোল্লা চোখ তুলে তাকালেন এবং যা দেখলেন তা তার শ্বাস রুদ্ধ করে দিল। তিনি কোনো ঘরে ছিলেন না, তিনি একটি বিশাল কাঁচের নলের ভেতর ছিলেন, যা একটি খুব উঁচু ইমারতের ছাদে অবস্থিত ছিল। তার সামনে সেই খোরাসান শহরটি ছিল না যাকে তিনি চিনতেন, সেই শহরটি উধাও হয়ে গিয়েছিল। তার বদলে এক এমন মহানগরী ছিল যা কোনো পাগল বিজ্ঞানীর স্বপ্নের মতো মনে হচ্ছিল। আকাশে ধোঁয়ার কালো মেঘ ছিল, যাকে চিরে লোহার বড় বড় মাছেরা ভাসছিল। মিনারগুলো এখন ইটের নয়, বরং উজ্জ্বল স্টিলের ছিল, যা মেঘ ছুঁয়ে যাচ্ছিল। রাস্তায় ঘোড়া আর গাধা নয়, বরং চাকা ছাড়া গাড়ি বাতাসে ভেসে চলছিল। চারদিকে বিশালকার পাইপের জাল বিছানো ছিল, যেখান থেকে বাষ্প বেরোচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, পুরো শহরটি নিস্তব্ধ ছিল। না আজানের আওয়াজ, না বাজারের হট্টগোল, না শিশুদের হাসি, শুধু মেশিনের ঘর আর শনশন শব্দ। আমি কি জাহান্নামে চলে এসেছি? মোল্লা নিজেকে জিজ্ঞাসা করলেন। শুনেছিলাম জাহান্নামে আগুন থাকে, কিন্তু এখানে তো শুধু মেশিন। তখনই কাঁচের নলের দরজাটি এক শব্দের সাথে খুলে গেল। দুটি অদ্ভুত প্রাণী ভেতরে এলো। তারা মানুষের মতো দেখতে ছিল, কিন্তু তাদের শরীর রূপলি ধাতু দিয়ে ঢাকা ছিল, আর তাদের চোখের জায়গায় লাল বাতি জ্বলছিল। এরা রোবট ছিল। পরিচয় অসংরক্ষিত, এক রোবট যান্ত্রিক গলায় বলল। নাগরিক সংহিতা 405-এর লঙ্ঘন, নড়াচড়া করবেন না। মোল্লা নিজের ধুলো ঝাড়লেন এবং নিজের পুরনো অভ্যাস অনুযায়ী হাসলেন। ভাই, তুমি তো এমনভাবে কথা বলছো যেন আমার বউ বাপের বাড়ি থেকে ফিরে এসেছে। একটু তো হাসো আর এটি বলো যে এখানে ভালো কাবাব কোথায় পাওয়া যাবে। রোবটটি এক মুহূর্তের জন্য ঘাড় কাত করল। হাসা, এই শব্দটি ডেটাবেসে অবৈধ। হাসি শক্তির অপচয়। আপনাকে সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের কাছে নিয়ে যাওয়া হবে। মোল্লাকে লোহার হাতকড়া পরিয়ে দেওয়া হলো। তাকে একটি উড়ন্ত চাতালের ওপর দাঁড় করানো হলো, যা বাতাসে ভেসে ভেসে সবচেয়ে উঁচু মিনারের দিকে রওনা হল। পথে মোল্লা নিচে তাকালেন। মানুষ সারিবদ্ধভাবে হাঁটছিল। সবার কাপড় একই রকম বাদামি রঙের ছিল। কারোর মুখে কোনো ভাবাবেগ ছিল না। মনে হচ্ছিল পুরো শহরটি কোনো শোক সভায় যাচ্ছে। উঁচু মিনারের শীর্ষে একটি বিশাল দরবার ছিল, কিন্তু এটি সুলতান জালালউদ্দিনের দরবারের মতো উষ্ণ ছিল না। এখানে সবকিছু কালো আর সাদা ছিল। দেয়ালে বড় বড় স্ক্রিন লাগানো ছিল, যাতে একটিই মুখের ছবি ছিল, এক কঠোর নিষ্ঠুর মুখ যার চোখে কোনো আবেগ ছিল না। দরবারের শেষে একটি উঁচু সিংহাসন ছিল, যা কেবল 8 তারিখেরা ছিল। তাতে এক লোক বসেছিল। তার বয়স প্রায় 40 বছর হবে। সে এক লম্বা কালো জোব্বা পরেছিল, যাতে সোনালি সার্কিট তৈরি ছিল। মোল্লাকে ভেতরে আনা হলো। সিংহাসনে বসা সেই লোকটি মোল্লাকে দেখল। তার চোখে এক অদ্ভুত ঝিলিক ফুটে উঠল, যেন বহু বছরের পুরনো তৃষ্ণা মিটেছে। সে ধীরে ধীরে উঠল এবং সিঁড়ি দিয়ে নিচে নামল। তার হাঁটার ভঙ্গিতে এক রাজকীয় কিন্তু যান্ত্রিক ধরন ছিল। সে মোল্লার একদম কাছে এলো। মোল্লা খুঁটিয়ে দেখলেন, এই লোকটির নাক মুখ অনেকটা চেনা চেনা মনে হচ্ছিল। তার নাক মোল্লার মতো ছিল, আর কপালে সেই ভাঁজগুলোই ছিল যা মোল্লার কপালে চিন্তার সময় ফুটে উঠত। সেই লোকটি হাঁটু গেড়ে বসল এবং মোল্লার পায়ের ধুলো নিজের কপালে লাগাল। পুরো দরবার স্তব্ধ হয়েছিল। নোগল রু থেমে গেল। সে ওপরের দিকে তাকালো এবং আবেগময় গলায় বলল, স্বাগত বাবা। মোল্লা নসরুদ্দিন, যার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর থাকত, আজ প্রথমবারের মতো নির্বাক ছিলেন। বাবা, বেটা, মনে হচ্ছে তোমার সার্কিটে কোনো গোলমাল আছে। আমার কোনো সন্তান নেই, আর যদি থাকত তবে সে এমন লোহার কাপড় পরত না। সেই লোকটি দাঁড়ালো এবং এক ফ্যাকাশে হাসি দিল। আপনি আমাকে চিনছেন না, কারণ আপনার জন্য হয়তো মাত্র কিছু মুহূর্ত কেটেছে, কিন্তু আমার জন্য 50 বছর পেরিয়ে গেছে। আমি সিকান্দার, খোরাসানের রক্ষক এবং এই নতুন দুনিয়ার নির্মাতা। 50 বছর? মোল্লা চারদিকে তাকালেন। তাহলে কি আমি ভবিষ্যতে আছি? হ্যাঁ, সিকান্দার বলল। সেই সিন্দুক আপনাকে সময়ের নদীতে ছুড়ে দিয়েছিল। আপনি 50 বছর এগিয়ে এসেছেন, কিন্তু ইতিহাস বলে যে আপনি আমার পিতা, কারণ আপনারই ইলম বা জ্ঞান থেকে আমার জন্ম হয়েছে। সিকান্দার মোল্লাকে একটি বড় জানলার কাছে নিয়ে গেল। দেখুন বাবা, আমি আপনার স্বপ্নগুলোকে সত্যি করে দিয়েছি। আপনি সবসময় বলেছিলেন যে যুক্তি বা লজিকই সবচেয়ে বড় সত্য। আমি এই দুনিয়া থেকে মিথ্যে, ধোঁকা আর আবেগ সরিয়ে দিয়েছি। এখানে কেউ হাসে না,
কারণ হাসিতে মিথ্যে থাকে। এখানে কেউ কাঁদে না কারণ চোখের জল দুর্বলতা। এখানে শুধু বিশুদ্ধ গণিত আর বিজ্ঞান রয়েছে। মোল্লার বুক ফেটে গেল। বেটা, আমি বলেছিলাম যুক্তি জরুরি, কিন্তু আমি এটিও বলেছিলাম যে হাসি ছাড়া বুদ্ধিও বাসি হয়ে যায়। এই দুনিয়া স্বপ্ন নয়, এক দুঃস্বপ্ন। সিকান্দারের মুখ শক্ত হয়ে গেল। হাসি হল অরাজকতা, আর অরাজকতাকে আমি বরদাস্ত করি না। আমি পুরনো খোরাসানকে মুছে দিয়েছি। সুলতান জালালউদ্দিন, উজির বিলাল সবাই ইতিহাস হয়ে গেছেন। এখন শুধু শৃঙ্খলা অবশিষ্ট আছে। মোল্লা বুঝতে পারলেন যে তিনি এক বিশাল বিপদে পড়ে গেছেন। এই লোকটি যে নিজেকে তার ছেলে বলছে, আসলে এক পাগল স্বৈরশাসক, যে মোল্লার শিক্ষাগুলোর সম্পূর্ণ ভুল অর্থ বের করেছে। তাহলে তুমি আমার থেকে কি চাও? মোল্লা জিজ্ঞাসা করলেন। যদি তুমি এতই শক্তিশালী হও, তবে আমার কি প্রয়োজন? সিকান্দার মোল্লার চোখের দিকে তাকাল। আমার সেই শেষ সমীকরণটি চাই, সেই সূত্র যা আপনি সিন্ধুকে যাওয়ার ঠিক আগে আবিষ্কার করেছিলেন। আমার দুনিয়ায় এখনও একটি খামতি আছে। মানুষ এখনও স্বপ্নে হাসে। আমাকে তাদের স্বপ্নের ওপরও নিয়ন্ত্রণ পেতে হবে, আর সেই রহস্য আপনার মাথায় আছে। মোল্লা মাথা চুলকালেন। বেটা, সিন্ধুকে যাওয়ার আগে আমি শুধু এটি ভাবছিলাম যে যদি আমি দুপুরের খাবারে আর কিছু বেগুন খেতাম। কোনো সমীকরণ ছিল না। মিথ্যে, সিকান্দার চিৎকার করল। আপনি লুকিয়ে রাখছেন, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে উপায় আছে। ততক্ষণ আপনি আমাদের রাজকীয় অতিথি। মোল্লাকে একটি আলিশান ঘরে বন্দি করে দেওয়া হল। ঘরটি সব সুবিধায় ভরপুর ছিল, কিন্তু দরজায় লেজারের শিক ছিল। মোল্লা বিছানায় বসে ভাবলেন, তার গাধাটি কোথায় হবে? সুলতান আর জয়ার কি হয়েছে? তখনই ঘরের ভেন্টিলেশন শ্যাফট বা ঘুলঘুলি থেকে এক শব্দ শোনা গেল। মোল্লা সতর্ক হয়ে গেলেন। ঘুলঘুলির জালিটি পড়ল এবং তার ভেতর থেকে একটি ছোট উড়ন্ত ড্রোন বাইরে এলো। কিন্তু এই ড্রোনটি সিকান্দারের রোবটদের মতো ছিল না। এটি জঞ্জাল দিয়ে তৈরি মনে হচ্ছিল, পুরনো চামচ, ভাঙা ঘড়ি আর তার জুড়ে। ড্রোনটি একটি হলোগ্রাফিক রশ্মি ফেলল। বাতাসে এক ঝাপসা ছবি তৈরি হল। এটি এক বৃদ্ধা মহিলার ছবি ছিল, যার মুখে বলিরেখা ছিল, কিন্তু চোখে চমক ছিল। মোল্লাজি, আওয়াজ এলো। আপনি কি সত্যি ফিরে এসছেন? মোল্লা চমকে উঠলেন। এই আওয়াজ? জয়া? হ্যাঁ, আমি জয়া, সেই বৃদ্ধা মহিলাটি বলল। অন্তত তার যা অংশ অবশিষ্ট আছে। আমি এখন ৭৫ বছরের মোল্লাজি। আমরা শহরের নিচে নর্দমা আর পুরনো সুড়ঙ্গে লুকিয়ে আছি। আমরা বিদ্রোহী। সিকান্দর পুরো দুনিয়াকে গোলাম বানিয়ে নিয়েছে। আমাদের আপনাকে প্রয়োজন। মোল্লার চোখে জল এসে গেল। শাহজাদি, আমাকে মাপ করবেন। আমার কারণে এসব হয়েছে। ক্ষমার সময় নেই, জয়া বলল। সিকান্দার যাকে নিজের পিতা মনে করে, সে আসলে আপনি নন। এটি এক বিশাল ধোঁকা যা সে নিজেকে দিয়েছে। আপনাকে এখান থেকে বেরোতে হবে। আপনার কি নিজের গাধার কথা মনে আছে? আমার গাধা? মোল্লা লাফিয়ে উঠলেন। ও কি বেঁচে আছে? হ্যাঁ, জয়া জানালো। সিকান্দার তাকে অতীতের স্মারক বানিয়ে নিজের মিউজিয়ামে রেখেছে। তার মনে হয় ওই গাধার ভেতরে কোনো প্রাচীন কোড আছে। সে বেঁচে আছে, কিন্তু ক্রায়োজেনিক ঘুমে, বরফে জমিয়ে রাখা হয়েছে। যদি আপনি তাকে জাগাতে পারেন, তবে হয়তো আমরা সিকান্দারের সিস্টেম ভেঙে দিতে পারি। মোল্লা ঠিক করে নিলেন তাকে পালাতে হবে। মোল্লা নিজের পকেট হাতড়ালেন। তার কাছে সেই পুরনো জিনিসগুলোই ছিল যা ৫০ বছর আগে ছিল। একটি চুম্বক, কিছু পাথর আর এক লেমন ড্রপ বা টক লজেন্স যা কনুইয়ে আটকে ছিল। মোল্লা ঘরের দরজায় লাগানো ইলেকট্রনিক প্যানেলটি দেখলেন। যুক্তি? হ্যাঁ, চলো একটু কুতর্ক বা অ্যান্টি লজিক আজমানো যাক। মোল্লা প্যানেলের ঢাকনা খুললেন। ভেতরে জটিল সার্কিট ছিল। মোল্লা নিজের পুরনো লেমন ড্রপটি বের করলেন। সেটিকে একটু ভেজালেন এবং সেটিকে মূল সার্কিট বোর্ডের মাঝখানে লেপে দিলেন। লেবুর অ্যাসিড আর চিনির মিশ্রণ সার্কিটের সাথে মিলে এক অদ্ভুত বিক্রিয়া পড়ল। চট চট চট, প্যানেল থেকে স্ফুলিঙ্গ বেরোল। সিস্টেম কনফিউজ হয়ে গেল যে এই আঠালো পদার্থটি কি। দরজায় লেজার বিম কাঁপতে কাঁপতে নিভে গেল। মিষ্টি সবসময় কাজে দেয়, মোল্লা হাসলেন এবং বাইরে বেরিয়ে গেলেন। তিনি লুকিয়ে লুকিয়ে অলিন্দ দিয়ে যাচ্ছিলেন। মহল এত বড় ছিল যে হারিয়ে যাওয়া সহজ ছিল, কিন্তু মোল্লার নাক গাধার গন্ধ চিনতে পারত। তিনি নিচের তলাগুলোর দিকে এগিয়ে গেলেন, যেখানে মিউজিয়াম ছিল।
মিউজিয়ামে পুরনো দিনের জিনিসগুলো কাঁচের বাক্সে রাখা ছিল, একটি তলোয়ার, একটি ঢোল আর সুলতান জালালউদ্দিনের পাগড়ি। আর ঠিক মাঝখানে একটি বড় কাঁচের চেম্বারে মোল্লার গাধা জমে ফ্রোজেন অবস্থায় দাঁড়িয়েছিল। মোল্লা চেম্বারের তাপমাত্রা বাড়ানোর বোতামটি টিপলেন, ধীরে ধীরে বরফ গলতে শুরু করল। গাধার নাক নড়ল, সে চোখ খুলল। যেই সে মোল্লাকে দেখল, সে জোরে ডাকার চেষ্টা করল, কিন্তু আওয়াজ দুর্বল ছিল। শান্ত হ আমার বন্ধু, মোল্লা তাকে জড়িয়ে ধরলেন। দুনিয়া বদলে গেছে, কিন্তু আমরা বদলাইনি। গাধা জাগতেই পুরো মিউজিয়ামে অ্যালার্ম বাজতে শুরু করল। লাল বাতি ঘুরতে লাগল। সিকান্দারের সৈন্যরা 4 দিক থেকে আসছিল। মোল্লা গাধার পিঠে চেপে বসলেন। চল বেটা, দেখিয়ে দে এই লোহার খেলনাগুলোকে যে আসল হর্স পাওয়ার কি জিনিস। গাধা এক প্রচণ্ড লাথি মারল এবং কাঁচের দরজা চুরমার হয়ে গেল। মোল্লা গাধাকে দৌড় করিয়ে মহলের অলিন্দ দিয়ে পারাতে লাগলেন। রোবটগুলো লেজার ফায়ার করছিল, কিন্তু গাধা নিজের বেডহপ চালে জিগজ্যাগ দৌড়চ্ছিল, যার ফলে রোবটদের নিশানা ভুল হচ্ছিল। মোল্লা একটি জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিলেন এবং বাতাসে ভাসমান একটি গাড়ির ছাদের উপর ল্যান্ড করলেন। মাফ করবেন ভাই, তিনি চালককে বললেন যে এক রোবট ছিল। গাধা রোবটটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর মোল্লা স্টিয়ারিং ধরে নিলেন। আমি তো চালাতে জানি না, মোল্লা চিৎকার করলেন। গাড়ি বাতাসে গোদ খেতে লাগল। কোনোভাবে জয়ার বলা মানচিত্রের সাহায্যে মোল্লা শহরের নিচের অংশে জঞ্জাল এলাকায় পৌঁছলেন। এখানে পুরনো দিনের মানুষ, শিল্পী, কবি আর ভাঁড়েরা লুকিয়েছিল। জয়া সেখানে তাদের অপেক্ষা করছিল। সে এখন হুইল চেয়ারে ছিল, কিন্তু তার দাপট এখনও এক শাহজাদির মতোই ছিল। আপনি এসে গেছেন? জয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিদ্রোহীরা মোল্লাকে ঘিরে ধরল। তারা সবাই মোল্লাকে এক মসিহার মতো দেখছিল। মোল্লাজি, জয়া বলল, সিকান্দার অজেয়, কারণ তার কাছে সময়ের বই আছে। সে বলে যে আপনিই সেই বই লিখেছেন যাতে ভবিষ্যতের সব নিয়ম লেখা আছে। সেই বই তাকে প্রতিটি বিপদের আগে সতর্ক করে দেয়। আমি কোনো বই লিখিনি, মোল্লা বিরক্ত হয়ে বললেন। তখনই জয়া একটি পুরনো স্ক্রিন চালু করল। তাতে সিকান্দারের লাইভ সম্প্রচার আসছিল। সিকান্দার হাতে একটি লাল রঙের ডায়েরি নিয়ে দাঁড়িয়েছিল। নাগরিকগণ, সিকান্দার গর্জে উঠছিল, আমার পিতা মোল্লা নসরুদ্দিন পালিয়ে গেছেন, কারণ তার মস্তিষ্ক অস্থির, কিন্তু তার লেখা এই পবিত্র কিতাব, লাল ডায়েরি, আমাদের সাথেই আছে। এতে লেখা আছে যে যখন গাধা উড়বে তখন সূর্য ডুববে। এটি একটি রূপক, আমাদের গাধাদের ধ্বংস করতে হবে। মোল্লা সেই লাল ডায়েরিটি স্ক্রিনে খুঁটিয়ে দেখলেন। তার চোখ কপালে উঠে গেল, তার মুখ হাঁ হয়ে গেল। আরে না! মোল্লা নিজের কপাল চাপড়ালেন। কি হলো? জয়া জিজ্ঞাসা করল। ওটি কি কোনো শক্তিশালী জাদুর বই? জাদু? মোল্লা হাসলেন, কিন্তু এই হাসি ছিল ঘাবড়ানোর হাসি। শাহজাদি, ওই লাল ডায়েরি আমার হিসেবের খাতা। আমি ওটিকে 50 বছর আগে ধোপার কাছে কাপড় দেওয়ার সময় ব্যবহার করতাম। আর সিকান্দার যেটিকে ভবিষ্যৎবাণী মনে করছে, সেগুলো আসলে আমার ধোপার ধারের হিসেব। বিদ্রোহীদের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। মোল্লা বোঝাতে শুরু করলেন, ও বলছে গাধা উড়বে তো সূর্য ডুববে। আমি আসলে লিখেছিলাম, গাধা অর্থাৎ আমার প্রতিবেশী গাধা সিং উধারি অর্থাৎ ধার দেবে তো সন্ধ্যায় সূর্য ডোবার আগে ফেরত দিতে হবে। আমার হাতের লেখা এত খারাপ যে ও উধারিকে উড়বে পড়ে নিয়েছে। এ কথা শুনে সেখানে উপস্থিত গম্ভীর বিদ্রোহীরাও নিজেদের হাসি চেপে রাখতে পারল না। প্রথমবারের মতো সেই বিষণ্ণ দুনিয়ায় হাসির এক লহর খেলে গেল। তাহলে এর মানে? জয়া হাসতে হাসতে বলল, পুরো দুনিয়ার সংবিধান আপনার ধোপার হিসাবের ওপর চলছে? একেবারেই তাই, মোল্লা বললেন। আর এখন সময় এসে গেছে এই হিসাব বরাবর করার। কিন্তু বিপর এখনও কাটেনি। সিকান্দারের সেনাবাহিনী তাদের আস্তানার হদিশ পেয়ে গিয়েছিল। বাইরে ভারী মেশিনের শব্দ আসছিল। বিশালাকার ওয়ারবটস জঞ্জাল এলাকাকে ঘিরে ফেলছিল। সিকান্দারের গলা লাউডস্পিকারে প্রতিধ্বনিত হল, বাবা, বাইরে চলে আসুন, আর আপনার ওই গাধাটিকে আমার হাতে তুলে দিন। আজ কিতাবি দৌড়ের শেষ পাতাটি খুলতে চলেছে। মোল্লা গাধার দিকে তাকালেন। গাধাটি মনের আনন্দে একটি পুরনো টায়ার চিবোচ্ছিল। জয়াকে মোল্লা গম্ভীর হয়ে বললেন, আমাকে সিকান্দারের কাছে ফিরে যেতে হবে, কিন্তু এবার বন্দী হয়ে নয়। জয়া জিজ্ঞেস করল, আপনি কি করবেন? মোল্লা নিজের পকেট থেকে একটি ছোট ডিবে বের করলেন। এই ডিবেতে খোরাসানের সবচেয়ে বিপজ্জনক জিনিস আছে। কি, বারুদ? না, মোল্লা হাসলেন, চুলকানির পাউডার। আর আমার কাছে একটি পরিকল্পনা আছে, কিন্তু আমাকে ওই লাল ডায়েরিটার নাগাল পেতে হবে। মোল্লা বাইরে বেরোলেন। সিকান্দার তার বিশাল উড়ন্ত গদিতে বসেছিল। হাজার হাজার রোবট বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। মোল্লা হাত তুলে বললেন, আমি এসে গেছি সিকান্দার, আমি হার মানছি, কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি ওই পবিত্র কিতাবটিকে একবার চুমু খেতে চাই, যেটি এত মহান এক পৃথিবী তৈরি করেছে। সিকন্দরের অহংকারী ছিল তার দুর্বলতা। তার মনে হল তার বাবা অবশেষে তার মহানতাকে স্বীকার করে নিচ্ছেন। সে নিচে নামার আদেশ দিল।
সিকান্দার মোল্লার সামনে এসে দাঁড়াল। সে গর্বের সাথে সেই লাল ডায়েরিটি এগিয়ে দিল। দেখুন পিতাজি, আপনার উত্তরাধিকার। মোল্লা ডায়েরির দিকে হাত বাড়ালেন, কিন্তু তার নজর ডায়েরির ওপর নয়, বরং সিকান্দারের গলায় ঝোলানো একটি লকেটের ওপর ছিল। এটি সেই চমকপ্রদ তথ্য যা পরের অংশে বিদ্রোহ ঘটাবে। সিকান্দার সবসময় দাবি করত যে তার কোনো মা নেই, সে শুধু মোল্লার জ্ঞান থেকে জন্মেছে। কিন্তু তার গলায় একটি পুরনো সোনার লকেট ছিল যা সামান্য খোলা ছিল। মোল্লার নজর তার ভেতরের ছোট ছবিটির ওপর পড়ল। সেই ছবিটি কোনো মহিলার ছিল না, সেটি ছিল একটি তরমুজের ছবি। হ্যাঁ, একটি কাটা লাল তরমুজ। মোল্লার মাথা ঘুরে গেল। একজন একনায়ক তার গলায় তরমুজের ছবি কেন পড়বে? আর তখনই মোল্লার মনে পড়ল ৫০ বছর আগে, সিন্ধুকে পড়ার ঠিক আগে তিনি বাজার থেকে একটি অত্যন্ত বিশেষ জাদুকরী তরমুজ কিনেছিলেন, যার সম্পর্কে বলা হতো যে তার বীজ থেকে যা কিছু জন্মাবে তা অমর হবে। মোল্লা সেই তরমুজটি সিন্ধুকের পাশেই রেখে দিয়েছিলেন। সিকান্দার কি তবে সেই তরমুজ, নাকি সেই তরমুজের কোনো অংশ? মোল্লা নিজের হাসি চেপে রাখলেন। এই রহস্য যদি ফাঁস হয়ে যায়, তবে সিকান্দারের পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু এখন মোল্লাকে নাটক চালিয়ে যেতে হচ্ছিল। তিনি ডায়েরিটি নিলেন এবং সেটি চুমু খাওয়ার ভান করে চুপিসারে তার পাতাগুলোর মাঝে সেই চুলকানির পাউডার ছিটিয়ে দিলেন। এটি অদ্ভুত বৎস। মোল্লা ডায়েরিটি ফেরত দিলেন। সিকান্দার ডায়েরিটি নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল, যার ফলে পাউডার এখন তার পোশাকের ভেতরে ঢুকে যাচ্ছিল। এবার চলুন পিতাজি, আমাদের মহাশুদ্ধিকরণ গ্রেট পার্জ শুরু করতে হবে। আজ আমরা হাসিকে চিরতরে মিটিয়ে দেব। সিকান্দার মোল্লাকে নিয়ে তার মূল টাওয়ারের দিকে উড়ে গেল, কিন্তু মোল্লা জানতেন যে আগামী কয়েক মিনিটে যা হতে চলেছে তা ইতিহাস বদলে দেবে। টাওয়ারের উপরে পৌঁছে সিকান্দার পুরো পৃথিবীকে সম্বোধন করার জন্য তার মাইক অন করল। সে ডায়েরি খুলে পড়তে যাবে, এমন সময় তার ঘাড়ের কাছে কিছু একটা অদ্ভুত অনুভব করল। তারপর বুকে, তারপর পিঠে ভয়ঙ্কর চুলকানি। সিকন্দরের গম্ভীর মুখভঙ্গি বদলে যেতে লাগল। সে ছটফট করতে লাগল। তার হাত বারবার তার পিঠের দিকে যাচ্ছিল। নাগরিকরা, আমরা, সে চুলকাতে চুলকাতে বলতে লাগল। সে যত চুলকাত, চুলকানি ততই বাড়ত। তার রাজকীয় পোশাক এখন তাকে কামড়াচ্ছিল। সে সিংহাসনের ওপর লাফাতে লাগল। তার সেই রোবোটিক শৃঙ্খলা ভেঙে চুরমার হতে শুরু করল। মোল্লা পেছনে দাঁড়িয়ে হাসছিলেন। কি হলো বৎস, যুক্তি কাজ করছে না? সিকন্দার চিৎকার করে উঠল, এসব কি হচ্ছে রোবটরা, আমাকে সাহায্য করো। রোবটরা বিভ্রান্ত হয়ে গেল। তাদের ডেটাবেসে সুপ্রিম লিডারকে চুলকানোর মতো কোনো কমান্ড ছিল না। সিকন্দর এখন পাগলের মতো নাচছিল, নিজের কাপড় ছিঁড়ছিল, আর এই দৃশ্য পুরো পৃথিবী বড় স্ক্রিনে দেখছিল। সেই ভয়ঙ্কর একনায়ক, যে ৫০ বছর ধরে পাথরের মতো অটল ছিল, এখন সে একটি বাঁদরের মতো লাফাচ্ছিল। ভিড়ের মধ্যে কেউ একজন চাপা স্বরে হেসে ফেলল, তারপর অন্যজন, আর দেখতে দেখতে ৫০ বছরের নীরবতা ভেঙে গেল। পুরো নিও খোরাসান হাসির রোল আর অট্টহাসিতে ফেটে পড়ল। মানুষ তাদের একনায়ককে চুলকাতে দেখে হাসছিল। সিকন্দর লজ্জা আর রাগে লাল হয়ে গেল। হাসি বন্ধ করো, এটি আদেশ। কিন্তু হাসি একবার শুরু হলে তাকে থামানো যায় না। তখনই সিকন্দর রাগের মাথায় সেই লাল ডায়েরিটি মাটিতে আছাড় মারল। ডায়েরিটি খুলে গেল আর তার পাতাগুলো বাতাসে ছড়িয়ে পড়ল। একটি পাতা উড়ে গিয়ে ক্যামেরার লেন্সে আটকে গেল। তাতে পরিষ্কার অক্ষরে লেখা ছিল, ধোপার হিসেব, 2টো পায়জামা, একটি কুর্তা আর সেই হলুদ অন্তর্বাসটি যেটাতে ফুটো আছে। পুরো পৃথিবী এটি তোল। প্যাক নায়কের পবিত্র গ্রন্থ ছিল একটি ছেঁড়া অন্তর্বাসের হিসেব। সিকন্দরের ক্ষমতার ভিত্তি এখন তামাশায় পরিণত হল। বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সিকন্দর এখনও হার মানেনি। সে তার বেল্ট থেকে একটি রিমোট বের করল। তার চোখে তখন উন্মাদনা। তোমরা যদি হাসো, সিকন্দর চিৎকার করে বলল, তবে কেউ বাঁচবে না। আমি টাইম কোর ব্লাস্ট করে দেব। টাইম কোর অর্থাৎ সেই সিন্দুক। সিকন্দর সিন্দুকটিকে একটি বোমায় পরিণত করেছিল, যদি ওর একটি ব্ল্যাক হোলে হারিয়ে যাবে। মোল্লার হাসি গায়েব হয়ে গেল। এটি আর এখন কৌতুক ছিল না। থেমে যাও সিকন্দর, মোল্লা এগিয়ে এলেন। পেছনে হটুন, সিকন্দর বোতামের ওপর আঙুল রাখল। পিতাজি, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। এখন আমরা সবাই একসাথে শেষ হব। তখনই মোল্লা সিকন্দরের গলায় ঝোলানো সেই লকেটের দিকে ইশারা করলেন। বৎস, বোতাম টেপার আগে তুমি কি জানতে চাও না যে তোমার মাকে? ওই তরমুজওয়ালা ছবিটা? সিকন্দরের হাত থেমে গেল। আপনি কি করে জানলেন? মোল্লা দীর্ঘশ্বাস ফেললেন। এবার শেষ চাল চালার সময় এসেছিল।
সেই চাল যা সিকন্দরের পুরো পরিচয় বদলে দেবে। মোল্লা নসরুদ্দিন খোলসা করলেন যে সিকান্দার কোনো মানুষ নয়, বরং সেই জাদুকরী তরমুজ থেকে জন্মানো একটি উদ্ভিদ মানব। যেমনই এই সত্য সামনে এলো, সিকান্দারের শরীর গলে গিয়ে লতায় পরিণত হতে লাগল, কিন্তু সিন্দুকের টাইমার শুরু হয়ে গিয়েছিল। 10, 9। মোল্লা কি তার গাধা আর একটি তরমুজের সাহায্যে পুরো পৃথিবীকে বাঁচাতে পারবেন? নিও খোরাসানের সবচেয়ে উঁচু মিনার বুর্জে সিকান্দার বাতাসের ঝাপটায় কাঁপছিল। আকাশে ভাসমান গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়েছিল, আর শহরের বিশাল স্ক্রিনগুলোতে এখনও সেই ফুটো হওয়া অন্তর্বাসের তালিকাটি দেখা যাচ্ছিল। কিন্তু ছাদের ওপরের সেই কন্ট্রোল রুমে নিস্তব্ধতা ছিল। সিকান্দারের হাত সেই লাল বোতামের উপর স্থির হয়েছিল, যা পুরো পৃথিবীকে ব্ল্যাক হোলে বদলে দিতে পারত। তার আঙুল কাঁপছিল, শুধু রাগে নয়, সেই অদ্ভুত চুলকানিতেও। তুমি কি জানতে চাও না তোমার মা কে? মোল্লার এই প্রশ্নে সিকান্দার দমে গেল। এই বকবক বন্ধ করুন, সে গর্জে উঠল। আমার কোনো মা নেই, আমি বিজ্ঞানের বিস্ময়। মোল্লা নসরুদ্দিন শান্তভাবে নিজের দাড়িতে হাত বোলালেন। শূন্য থেকে শুধু শূন্যই জন্মায় বৎস। সবকিছুর একটা শিকড় থাকে, আর তোমার শিকড়, সেটি একটু বেশিই রসালো। মোল্লা তার লকেটের দিকে ইশারা করে বললেন, ওটা খোলো সিকান্দার। সিকান্দার লকেটটি খুলল। ভেতরে সেই তরমুজের ছবি। সিকান্দার ভাবত এটি কোনো পবিত্র জ্যামিতিক নকশা। মোল্লা হেসে বললেন, ওটা জ্যামিতি নয় বৎস, ওটা হলো তরমুজে হিন্দ। ওটা একটি জাদুকরী তরমুজ ছিল, যা 50 বছর আগে আমি কিনেছিলাম। সিন্দুকে পড়ার সময় আমার ঝোলা থেকে সেটি পড়ে গিয়েছিল। সিন্দুকের টাইম ফ্ল্যাক্সে পড়ে সেটি ডিএনএ বদলে গিয়েছিল। 1000 বছরের বিবর্তন ওই সিন্দুকের ভেতরে কয়েক মুহূর্তে ঘটে গিয়েছিল, আর তা থেকেই তোমার জন্ম হয়েছে। তুমি মানুষ নও সিকান্দার, তুমি ওই জাদুকরী তরমুজের বিকশিত রূপ। তুমি আসলে একটি সবজি। মিথ্যে! সিকান্দার চিৎকার করে উঠল। আমি ইস্পাত, আমি সার্কিট, আমি অমর। মোল্লা খোঁচা দিয়ে বললেন, অমর তো প্লাস্টিকও হয়, কিন্তু প্রাণ শুধু তারই থাকে যার ধমনীতে রস থাকে। আর তোমার চুলকানি হচ্ছে কারণ আমি যে পাউডার ছিটিয়েছিলাম তাতে সার মেশানো ছিল। সার পেলেই গাছ বেড়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে সিকান্দারের মানসিক দেয়াল ভেঙে পড়ল। তার ধাতব কবচ ফাটতে শুরু করল। ভেতর থেকে রক্ত নয়, বরং সবুজ লতা বেরোতে লাগল। তার পায়ের আঙুল লম্বা হয়ে শিকড়ের মতো মেঝে ফুঁড়ে নিচে ঢুকে যেতে লাগল। সে এক বিশাল গাছে পরিণত হচ্ছিল। রোবটরা বিভ্রান্ত হয়ে গেল, কারণ তাদের নেতা এখন একটি উদ্ভিদে রূপান্তরিত হয়েছে। দরজা ভেঙে জয়া আর গাধা ভেতরে ঢুকল। গাধা এত সবুজ দেখে খুশিতে সিকান্দার গাছের লতা চিবোতে লাগল। খেও না বন্ধু, ওটা তেতো। মোল্লা গাধাকে থামালেন। সমস্যা এখনও শেষ হয়নি। টাইম কোর সিন্দুকটি ফাটতে উদ্যত। জয়া বলল, এটিকে থামাতে হলে একটি তাত্ত্বিক বৈপরীত্য বা প্যারাডক্স তৈরি করতে হবে, এমন কিছু যা একই সাথে সত্য এবং মিথ্যে। মোল্লা সিন্দুকের সুপার কম্পিউটারের সামনে গিয়ে দাঁড়ালেন। কম্পিউটার বলল, আত্মবিনাশ প্রক্রিয়া বাতিল করতে একটি পরম সত্য বলুন। মোল্লা হাসি মুখে বললেন, শোনো, আমি এখন যে বাক্যটি বলছি সেটি মিথ্যে। কম্পিউটার বিপাকে পড়ে গেল। যদি বাক্যটি মিথ্যে হয় তবে সেটি সত্য, আর যদি সত্য হয় তবে আপনি মিথ্যে বলছেন। ত্রুটি, ত্রুটি, এরর, এরর। কম্পিউটার ফাটল না ঠিকই, কিন্তু সেটির ভেতরের সমস্ত শক্তি সিন্দুকের ভেতরে টানতে শুরু করল। সিন্দুকটি ধীরে ধীরে খুলে গেল, কিন্তু ভেতর থেকে কোনো আলো নয়, বরং এক আদিম অন্ধকার ধোঁয়া বেরিয়ে এলো। গাছ হয়ে যাওয়া সিকন্দার চিৎকার করে উঠল, মূর্খ, তুমি ওটা কি করলে? ওই সিন্দুকটি ছিল একটি খাঁচা, তুমি কালভক্ষকদের ডেকে আনলে। সেই ধোঁয়া যা কিছু স্পর্শ করছিল তা পুরনো হয়ে যাচ্ছিল। লোহার দেওয়াল মরচে ধরে ভেঙে পড়ল। জয়ার আধুনিক হুইলচেয়ার কাঠের পুরনো চেয়ার হয়ে গেল। সময় উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। রেডিওতে 50 বছর আগের বা 1000 বছর পরের আওয়াজ শোনা যাচ্ছিল। মোল্লা বুঝলেন, আমাদের সিন্দুকের ভেতরে যেতে হবে। সমস্যার সমাধান বাইরে নয়, ভেতরে। তারা কোনো মতে সিন্দুকের ভেতরে ঝাঁপ দিলেন, কিন্তু ভেতরে তারা কোনো সিন্দুকে নয়, বরং সময়ের এক অন্তহীন নদীতে পড়লেন। ডানে পিরামিড তৈরি হচ্ছে, বায়ে মানুষ মঙ্গলে বাড়ি বানাচ্ছে। ধোঁয়ার তৈরি একটি বিশাল হাত তাদের টেনে ধরার চেষ্টা করছিল। গাধা এক মোক্ষম লাথি মারল সেই ধোঁয়াল হাতে। তারা ছিটকে গিয়ে পড়লেন এক তপ্ত বালির ওপর। মোল্লা চোখ খুলে দেখলেন সামনে এক বিশাল প্রাচীন শহর। এক শ্রমিককে জিজ্ঞেস করায় সে বলল, হে মুসাফির, তুমি জানো না এটি ব্যাবিলন? আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার তৈরি করছি। একে আমরা বাবল বলি।
আমরা এর মাধ্যমে খোদা পর্যন্ত পৌঁছাব। মোল্লা অবাক হয়ে দেখলেন সেই মিনারের স্থপতির পাশে একটি সিন্দুক রাখা আছে, একদম নতুন এবং চকচকে। মোল্লা বুঝে গেলেন এটি সেই সিন্দুকের জন্মস্থান, আর বিপদের আসল শিকড় এখানেই। সেটি ছিল ওই কালভক্ষকের বাচ্চা, যে হয়তো ভুল করে তাদের সাথে এসে গিয়েছিল। সেই প্রাণীটি মোল্লাকে দেখে গড়গড় না করে বিড়ালের মতো ম্যাও আওয়াজ করল আর গাধার কান চাটতে লাগল। মোল্লা মাথায় হাত দিলেন। লো ভাই, এখন আমাদের একটি প্রাচীন শহর বাঁচাতে হবে, এক দুষ্ট স্থপতির মোকাবিলা করতে হবে, আর এই কাল বিড়ালটিকে পালতে হবে। আর হ্যাঁ, সুলতান জালালউদ্দিনের নাস্তা এখনও ঠান্ডা হচ্ছে হবে 2000 বছর পর। গল্পের শেষ এখনও বাকি ছিল। তারা উৎসে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু খেলা এখন আরও বিপজ্জনক হতে চলেছিল। ব্যাবিলনের মিনারে মোল্লা দেখলেন যে উজির বিলালের পূর্বপুরুষ সেই সিন্দুকটি ব্যবহার করে ভাষা চুরি করার চেষ্টা করছিল। ওদিকে মোল্লার গাধা ভুল করে সেই কাল বিড়ালটিকে খেয়ে ফেলল, আর হঠাৎ গাধার আকার ডাইনোসরের মতো বড় হয়ে গেল। এখন ব্যাবিলনের মানুষ মোল্লাকে দেবতা ভাবতে শুরু করল, কিন্তু আসল দেবতারা রেগে গিয়ে আকাশ থেকে বজ্রপাত করতে যাচ্ছিলেন। ব্যাবিলনের রোদ খোরাসানের রোদের চেয়ে আলাদা ছিল। এটি গায়ে বিদ ছিল না, বরং ভারী ছিল, যেন বাতাসে গলিত তামা মেশানো ছিল। মোল্লা নসরুদ্দিন, শাহজাদি জয়া আর তাদের গাধা সেই সোনালি বালির ওপর দাঁড়িয়েছিলেন, যেখানে ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ কাজ চলছিল। তাদের সামনে বালেল বা টাওয়ার অফ ব্যাবেল বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এই মিনারটি ইট আর চুনসুরকির স্তূপ ছিল না, বরং মানুষের অহংকারের এক জীবন্ত প্রমাণ ছিল। লাখ লাখ শ্রমিক পিঁপড়ের মতো সারিবদ্ধভাবে চলছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে কেউ কথা বলছিল না, না কোনো চিৎকার, না কোনো নির্দেশ, না কোনো গালিগালাজ, শুধু একটি ভয়ঙ্কর যান্ত্রিক নীরবতা। মোল্লা নিজের পাগড়ি দিয়ে ঘাম মুছলেন আর জয়ার দিকে তাকালেন। জয়া তখনও সেই ঘোরের মধ্যে ছিল যে তারা ভবিষ্যৎ থেকে সরাসরি প্রাচীনকালে এসে পড়েছেন। জয়া ফিসফিস করে বলল, মোল্লাজি, এই মানুষগুলো কথা বলছে না কেন? এখানে কি বোবাদের বসতি? মোল্লা মন দিয়ে দেখলেন। না শাহজাদি, এরা বোবা নয়। ভালো করে দেখো, এদের চোখে একই রকম এক অদ্ভুত চমক আছে, যেন এরা সবাই একই স্বপ্ন দেখছে। মোল্লা দেখলেন উঁচুতে দাঁড়িয়ে থাকা সেই স্থপতি বাল আলকে, যাকে দেখতে হুবহু উজির বিলালের মতো ছিল। তার পাশে সেই নতুন চকচকে সিন্দুকটি রাখা ছিল। সিন্দুক থেকে একটি ধীর নীল রঙের তরঙ্গ বের হচ্ছিল, যা পুরো নির্মাণ এলাকাকে নিজের কবজায় নিয়ে নিয়েছিল। মোল্লা গম্ভীর হয়ে বললেন, ওই সিন্দুকটি এদের সবার মস্তিষ্ককে জুড়ে রেখেছে। এটি ওয়াইফাইয়ের একটি প্রাচীন ও জাদুকরী সংস্করণ। ও একা ভাবছে আর লাখ লাখ হাত দিয়ে সেটি করিয়ে নিচ্ছে। এই কারণেই এই মিনারটি এত দ্রুত তৈরি হচ্ছে। তখনই মোল্লার গাধার সাথে কিছু একটা অদ্ভুত ঘটল। সেই ছোট কালভক্ষক অর্থাৎ টাইম ইটারের বাচ্চাটি গাধার আশেপাশে খেলছিল। গাধাটি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। সে সামনে রাখা এক ঝুড়ি শুকনো খেজুর খেতে চাইল, কিন্তু ভুল করে বা ভাগ্যের ফেরে যেমনই গাধাটি মুখ খুলল, ওই কাল বিড়ালটি লাফ দিয়ে সরাসরি গাধার মুখে ঢুকে গেল। গাধাটি সেটি গিলে ফেলল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। গাধাটি বড় বড় চোখ পিটপিট করল, তারপর তার একটি প্রচণ্ড হেঁচকি এলো। ওই হেঁচকির সাথে তার মুখ দিয়ে আগুনের একটি ছোট গোলা বের হল। মোল্লা অবাক হয়ে বললেন, আরে, এটি গাধা নাকি ড্র্যাগন? কিন্তু আসল তামাশা তো এখন শুরু হতে চলেছিল। ওই কালবিড়ালটি পেটে যাওয়ার ফলে গাধার ভেতরে সময় ও স্থানের স্পেস টাইমের শক্তির বিস্ফোরণ ঘটল। গাধার শরীর কাঁপতে লাগল। দেখতে দেখতে গাধাটি বড় হতে লাগল, প্রথমে উটের মতো, তারপর হাতির মতো, আর শেষে সে এত বিশাল হয়ে গেল যে তার ছায়া বাজারের একটি বড় অংশকে ঢেকে দিল। সে কোনো ডাইনোসর বা কিংকংয়ের মতো এক বিশালকায় গাধা হয়ে গেল। তার মাথা এখন নির্মাণাধীন মিলারের 3 তলার সমান উঁচুতে ছিল। বাজারে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, রাক্ষস, রাক্ষস! গাধাটি নিজের এই নতুন আকারে নিজেই অবাক ছিল। সে একটি পা বাড়াতেই একটি সরাইখানা তাসের ঘরের মতো গুড়িয়ে গেল। গাধাটি ভয় পেয়ে ডাকার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে গাধার ডাক নয়, বরং মেঘের গর্জনের মতো আওয়াজ বের হল, ঢ্যা চুঁ। এই আওয়াজ এতই জোরে ছিল যে মিনারের কিছু ইট খসে পড়ে গেল। স্থপতি বাল আল এটি দেখে রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল,
সৈন্যরা ওই জানোয়ারটাকে মেরে ফেলো আর ওর মালিককে আমার কাছে ধরে নিয়ে এসো। হাজার হাজার সৈন্য বল্লম আর তলোয়ার নিয়ে মোল্লা ও বিশাল গাধার দিকে ধেয়ে এলো। মোল্লা নসরুদ্দিনের কাছে ভাবার সময় কম ছিল। তিনি জয়াকে গাধার ল্যাজ ধরে ওপরে ওঠার ইশারা করলেন। মোল্লা চট করে একটি চাতালের উপর উঠে দাঁড়িয়ে তার সবচেয়ে গম্ভীর গলায় বললেন, থেমে যাও হে মাটির পুতুলেরা। মোল্লার গলায় এমন আত্মবিশ্বাস ছিল যে সৈন্যরা থমকে গেল। মোল্লা গাধার দিকে ইশারা করে বললেন, তোমরা কি জানো না এটি কে? এটি হল গর্ধবরাজ, সেই দেবতা যে নক্ষত্র ভক্ষণ করে আর মেঘ পান করে। আমরা তাকে এখানে তোমাদের শহরের বিচার করতে নিয়ে এসেছি। ব্যাবিলনের মানুষ অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ছিল। তারা এমন বিশাল জানোয়ার আগে কখনো দেখেনি, আর মোল্লার ওই অদ্ভুত পোশাক তাদের কাছে কোনো স্বর্গীয় দূতের মতো মনে হল। বালাল বুঝতে পারল যে তার সম্মোহন ভেঙে যাচ্ছে। সে বলল, ওকে ওপরে আসতে দাও। যদিও দেবতাদের দূত হয়, তবে ওকেই আমার সাথে কথা বলতে হবে। মোল্লা জয়াকে নিচে থাকতে বললেন এবং নিজে মিনারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। ওপরে পৌঁছে তিনি দেখলেন বালাল অত্যন্ত নিষ্ঠুরভাবে দাঁড়িয়ে আছে। বালাল বলল, স্বাগত মোল্লা নসরুদ্দিন। আমি এই মিনারের মাধ্যমে আকাশে একটি ছিদ্র করতে চাই। আমি দেবতাদের সিংহাসন থেকে নামিয়ে নিজে সেখানে বসব। মোল্লা বললেন, প্রত্যেক একনায়কের গল্প একই হয়, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে স্বর্গে কোনো চেয়ার থাকে না, সেখানে শুধু বিচার হয়। বালাল সিন্দুকের প্যানেলে হাত বোলাল। সিন্দুক থেকে একটি প্রচণ্ড কর্কশ শব্দ বের হল, যা সরাসরি মস্তিষ্কে আঘাত করছিল। মোল্লা যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি বুঝলেন এই সিন্দুকটি একটি সার্বজনীন ভাষার মাধ্যমে সবার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। মোল্লা নিজের গাধার সাথে মানসিক যোগাযোগ করার চেষ্টা করলেন। তিনি গাধাকে বললেন, বন্ধু, তোমাকে যে বেসুরো গানটি শোনাতাম সেটি মনে করো। এখন নিজের পুরো শক্তি দিয়ে সবচেয়ে বেসুরো গানটি গাও। বিশাল গাধাটি মুখ খুলে ডাকতে শুরু করল। গাধার ওই বেসুরো ডাক সিন্দুকের নিখুঁত তরঙ্গের সাথে ধাক্কা খেল, আর একটি বিস্ফোরণ ঘটল। সিন্দুকের ট্রান্সলেশন সার্কিট জ্বলে গেল। মানুষের মস্তিষ্কের সেই এক ভাষার বাঁধন ভেঙে চুরমার হয়ে গেল। ব্যাবিলনে হাহাকার পড়ে গেল। কেউ কারো কথা বুঝতে পারছিল না। এক মুহূর্তের মধ্যে সেই মহান একতা ঘৃণায় বদলে গেল। বালায় পাগল হয়ে গেল, কারণ তার মিনার তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তখনই আকাশে বেগুনি রঙের বিদ্যুৎ চমকাতে লাগল। বিদ্যুৎ সরাসরি সিন্দুকের উপর এসে পড়ল। সিন্দুকের ভেতরে একটি ওয়ার্ম হোল বা মহাজাগতিক গর্ত খুলে গেল। বালাল সেই গর্তের ভেতরে তলিয়ে গেল। মোল্লা দেখলেন ওই ঘূর্ণির মাঝখানে একটি কাগজের টুকরো ভাসছে। সেটি ছিল সেই লাল ডায়েরির একটি পাতা। মোল্লা সেটি ধরে ফেললেন। যেমনই তিনি সেটি ধরলেন, ওয়ার্মহোল বন্ধ হয়ে গেল। মিনারটি ভেঙে পড়তে শুরু করল। মোল্লা নিচে নেমে এলেন। জয়া আর এখন ছোট হয়ে যাওয়া গাধাটি তার কাছে দৌড়ে এলো। মোল্লা সেই কাগজের পাতাটি খুলে দেখলেন। তাতে সোনালি অক্ষরে লেখা ছিল, মোল্লা নাসরুদ্দিনের গল্পের শেষ এখনও বাকি। যেখান থেকে শুরু করেছিলে সেখানেই ফিরতে হবে। সিন্দুকের আসল চাবি তামার নয়, ত্যাগের। মোল্লা গাধার গলায় হাত বুলিয়ে বললেন, বন্ধু, তুমি কি আমাদের শেষবারের মতো একটি লাফ দিতে সাহায্য করবে, আমাদের ঘরের দিকে? গাধাটি দৌড়াতে শুরু করল। সে এত জোরে দৌড়াল যে আলোর গতির চেয়েও বেশি গতিতে পৌঁছে গেল। কিন্তু যখন তারা থামলেন, তখন তারা খোরাসানে ছিলেন না। তারা ছিলেন একটি সাদা অন্তহীন ঘরে। তাদের সামনে একটি কাঠের দরজা ছিল, যাতে লেখা ছিল, লেখকের ঘর, দ্য রাইটার্স রুম, প্রবেশ নিষেধ। মোল্লা হাসি মুখে বললেন, মনে হয় আমরা গল্প থেকে বাইরে চলে এসেছি শাহজাদি। আমরা সেখানে পৌঁছেছি যেখানে আমাদের ভাগ্য লেখা হচ্ছে। তখনই দরজা খুলে গেল, আর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এলেন। তাকে দেখতে হুবহু মোল্লা নসরুদ্দিনের মতো ছিল, কিন্তু তিনি জিন্স আর টি-শার্ট পরেছিলেন এবং তার হাতে একটি ডিজিটাল পেন ছিল। ওই ব্যক্তি মোল্লাকে দেখে বললেন, আরে মোল্লাজি, আপনি এখানে? এখনও তো সপ্তম ভাগ লেখা বাকি ছিল। মোল্লা নসরুদ্দিনের মুখ হাঁ হয়ে গেল। তিনি কি নিজের স্রষ্টার মুখোমুখি হয়েছিলেন, নাকি এটিও সিন্দুকের কোনো চাল ছিল? শেষ ভাগে মোল্লাকে নিজেই কলম ধরতে হবে এবং ঠিক করতে হবে যে তার গল্পের শেষ কি হবে, একটি কৌতুক নাকি একটি বলিদান। যদি লিখতেই হতো, তাহলে আমাকে একটু জোয়ান আর বড়লোক কেন লিখলে না? আর আমার গাধাটাকে অন্তত একটা আরবি ঘোড়া তো বানিয়ে দিতে পারতে। সেই ব্যক্তি, যাকে আমরা লেখক বলবো, তাকে একটু ঘাবড়ানো মনে হচ্ছিল। সে নিজের চশমাটা নাকের ওপর ঠেলে দিল। এটা সম্ভব নয়,
সে বিড়বিড় করে বলল, চরিত্ররা কখনোই চতুর্থ মাত্রা ভেঙে লেখকের কক্ষে আসতে পারে না। এটা গল্পের নিয়মের বিরুদ্ধে। তোমরা শুধুমাত্র আমার কল্পনা। কল্পনা? জয়া রাগে এগিয়ে গেল। আমরা সিকান্ডারের একনায়কতত্ত্ব দেখেছি, ব্যাবিলনের মিনার থেকে ঝাঁপ দিয়েছি, সময়ের রাক্ষসদের সাথে লড়েছি, আর তুমি বলছো আমরা শুধু কল্পনা? আমাদের কষ্ট, আমাদের ভয় সব কি মিথ্যে ছিল? লেখক একটি স্ক্রিনের দিকে ইশারা করল, দেখো, সব এখানে লেখা আছে। প্রথম ভাগ, সিন্দুক পাওয়া গেল। চতুর্থ ভাগ, ভবিষ্যতের এক নায়ক। আমিই তোমাকে সেই তরমুজ দিয়েছিলাম, আমিই সেই সিন্দুক বানিয়েছিলাম, আমিই তোমাদের ভগবান। মোল্লা জোরে হাসলেন। ভগবান? ব্যাটা, তুমি তো নিজের পাজামাটাও ঠিকমতো পড়তে পারছ না। ভগবান এমন দেখতে হন না। তুমি শুধু একজন লিপিক বা ক্লার্ক যে ভাগ্যের ফাইল ভরছ, কিন্তু আজ ফাইল বিদ্রোহী হয়ে গিয়েছে। লেখক বিরক্ত হয়ে বলল, তোমরা বুঝতে পারছ না, এটা সপ্তম ভাগ, এটাই শেষ। এখানে তোমাকে মরতে হবে, একটি মহান বলিদান দিলে তবেই এই গল্প অমর হবে। মরতে হবে? সেটা কে ঠিক করল? কলম এখন তোমার হাতে আছে, তার মানে এই নয় যে গল্প তোমার গোলাম। লেখক রাগে নিজের ডিজিটাল পেনটি হাওয়ায় দোলাল। আমি চাইলে এখনই লিখে দিতে পারি যে মোল্লা নসরুদ্দিনের হৃৎস্পন্দন থেমে গেল আর তুমি এখানেই লুটিয়ে পড়বে। সে লিখতে শুরু করল। হাওয়ায় শব্দ ফুটে উঠতে লাগল। মোল্লা হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। যখনই বাক্যটি শেষ হতে চলল, মোল্লা সত্যি নিজের বুক চেপে ধরলেন। জয়া চিৎকার করে উঠল, না! কিন্তু তখনই মোল্লা এক চোখ খুলে লেখকের দিকে তাকিয়ে চোখ টিপলেন। আরে থামো ভাই, আমার ব্যথা নয়, গ্যাস হয়েছে, ব্যাবিলনের খাবার হজম হয়নি। লেখক অবাক হয়ে গেল। এটা কি করে হতে পারে? আমি লিখলাম হৃৎপিণ্ডের ব্যথা, তুমি সেটাকে গ্যাস বানিয়ে দিলে। তুমি আমার শব্দ বদলে দিচ্ছ। মোল্লা সোজা হয়ে দাঁড়ালেন। শোনো হে যুবক, মোল্লা নসরুদ্দিন কোনো কাগজের মুখাপেক্ষী নয়। আমি মানুষের মনে বেঁচে আছি, তাদের হাসির মধ্যে বেঁচে আছি, আর হাসিকে কোনো কলম মারতে পারে না। এই তর্কের মাঝেই মোল্লার গাধাটি, যার এখনও খিদে পেয়েছিল কারণ সময় ভ্রমণে অনেক শক্তি খরচ হয়, লেখকের হাতের সেই চকচকে পেনটির দিকে খুব মন দিয়ে তাকাচ্ছিল। গাধাটির মনে হল ওটা কোনো চকচকে গাজর বা মূলো। লেখক মোল্লার সাথে তর্ক করতে ব্যস্ত ছিলেন। আমি তোমাকে মিটিয়ে দেব, আমি পুরো ফাইল ডিলিট করে দেব। মোল্লা লেখকের মনোযোগ সরানোর জন্য বললেন, মেটানোর আগে এটা তো বলো, ওই সিন্দুকে আসলে কি ছিল? ওটা শূন্য কেন ছিল? কারণ, লেখক চিৎকার করে বলল, মানুষ সব সময় কোনো রহস্যের পেছনে ছোটে। সিন্দুকটি খালি ছিল যাতে তুমি তাতে নিজের অর্থ ভরতে পারো। কিন্তু এবার অনেক হয়েছে। লেখক মোল্লাকে মেটানোর জন্য পেন তুললেন। ঠিক সেই মুহূর্তেই গাধাটি নিজের লম্বা ঘাড় এগিয়ে দিল আর চপ! গাধাটি লেখকের হাত থেকে সেই পেনটা নিজের মুখে চেপে ধরল। আরে ছাড়ো ওটা! লেখক চিৎকার করল, এটা মহাজাগতিক কলম, এটা খাওয়া নিষেধ। কিন্তু গাধা কি আর কথা শোনে? সে এক জোরে চিবানোর আওয়াজের সাথে সেই পেনটি ভেঙে ফেলল। যেমনই পেনটি ভাঙল, সেই সাদা ঘরে একটি বিস্ফোরণ হল। এটা আগুনের নয়, কালির বিস্ফোরণ ছিল। কিন্তু এটি কালো কালি নয়, ছিল ৭ রঙা আলো। সেটি ছিল তরল বাস্তবতা, যা দিয়ে পৃথিবী তৈরি হয়। লেখকের হাত থেকে নিয়ন্ত্রণ চলে গেল। হাওয়ায় ভাসতে থাকা স্ক্রিনগুলো চুরমার হয়ে গেল। সাদা ঘরটি দুলতে লাগল। তুমি এটা কি করলে? লেখক মাথায় হাত দিল। এখন গল্পের কোনো কাঠামো থাকল না, এখন সব এলোমেলো হয়ে যাবে। আমরা সবাই এই শূন্যতায় চিরকালের জন্য ফেসে যাব। মোল্লা দেখলেন তাদের চারপাশের পৃথিবী গলে যাচ্ছে। কখনো খুরসান দেখা যাচ্ছিল, কখনো ভবিষ্যৎ, কখনো ডাইনোসর, সব একে অপরের সাথে মিশে যাচ্ছিল। জয়া! মোল্লা চিৎকার করে বললেন, গাধার লেজ ধরে নাও। মোল্লা সেই ৭ রঙা কালিকে নিজের মুঠোয় ধরার চেষ্টা করলেন। শুনো, মোল্লা লেখককে বললেন, যে এখন কোণে কুকুরে কাঁদছিল, কাদা বন্ধ করো, কলম ভেঙে গেছে তো কি হয়েছে, গল্প তো মুখ দিয়েও শোনানো যায়। আমরা ফেঁসে গেছি, লেখক চিৎকার করছিল, শেষ ছাড়া কোনো গল্প হয় না। মোল্লা লেখকের কলার ধরলেন এবং তাকে তুললেন। মোল্লার চোখে এক অদ্ভুত তেজ ছিল। তবে আমরা আমাদের শেষ নিজেরাই লিখব, কলম দিয়ে নয়, সংকল্প দিয়ে। মোল্লা চারদিকে দেখলেন, এই ঘরটি ভেঙে পড়ছিল। তাদের নিজেদের সময় ফেরার জন্য একটি দরজা বানাতে হতো।
লেখক কাঁপতে কাঁপতে বলল, একটি রাস্তা আছে, কিন্তু তার দাম অনেক বেশি। কাউটে একজনকে এই শূন্যতায় পেছনে থাকতে হবে, তাকে অ্যাঙ্কার বা নোঙর হয়ে থাকতে হবে, যাতে বাকিরা নিজেদের পৃথিবীতে যেতে পারে। যে এখানে থাকবে সে কখনো জন্মাবে না, কখনো মরবে না, সে শুধু একটি বিচারধারা বা চিন্তাধারা হয়েই রয়ে যাবে। জয়া মোল্লার হাত শক্ত করে ধরল। আমি যাব না, আপনাকে ছাড়া আমি যাব না। মোল্লা গাধার দিকে তাকালেন, যে মনের সুখে পেনের প্লাস্টিক চিবুচ্ছিল। আমি থাকব, লেখক বলল। শেষ পর্যন্ত এটা আমারই ভুল ছিল। না, মোল্লা লেখককে থামালেন। তুমি থাকতে পারবে না। তুমি তো শুধু একটা ছায়া, তুমি দুর্বল, তুমি এখানে একা পাগল হয়ে যাবে। মোল্লা একটি গভীর শ্বাস নিলেন। তিনি জয়ার মাথায় হাত রাখলেন। শাহজাদি, খোরসানের একজন বুদ্ধিমান রানীর দরকার আছে, আর এই গাধাটার এর শুধু ভালো ঘাস দরকার। আপনি কি বলছেন? জয়ার চোখে জল এসে গেল। আমি থাকব, মোল্লা শান্ত স্বরে বললেন। কিন্তু আমি এখানে কয়েদি হয়ে থাকব না, আমি এখানকার মালিক হয়ে থাকব। মোল্লা সেই সাতরঙা কালি নিজের দুই হাতে গুছিয়ে নিলেন। দেখো, আমি মোল্লা নসরুদ্দিন। আমি এক জায়গায় টিকে থাকি না। আমি আজ এখানে, তো কাল অন্য কোনো গল্পে, পরশু কোনো কৌতুক বা চুটকিলায়। আমি এই শূন্যতাকে হাসি দিয়ে ভরিয়ে দেব। মোল্লা লেখকের দিকে তাকালেন। তোমাকে ফিরে যেতে হবে, কিন্তু একটি শর্তে। কি? লেখক জিজ্ঞেস করল। পরের বার যখন আমার ব্যাপারে লিখবে, মোল্লা হাসি মুখে বললেন, আমাকে একটু কম বুদ্ধিমান দেখিও। খুব বেশি বুদ্ধিমান হলে মাথায় ব্যথা হয়। মানুষ আমাকে বোকা ভাবুক, তাতেই আসল মজা। মোল্লা জয়া আর লেখককে ধাক্কা দিলেন। যাও, দরজা খুলছে। সাদা ঘরের মাঝে একটি ঘূর্ণি তৈরি হল। জয়া চিৎকার করছিল, গাধা ডাকছিল, তারা দুজনেই সেই ঘূর্ণিতে তলিয়ে গেল। লেখকও টেনে হেঁচড়ে চলে গেল। সে শেষবারের মতো মোল্লাকে দেখল। মোল্লা সেখানে সেই ভাঙতে থাকা সাদা ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার চারপাশে রঙিন কালির তুফান ছিল। তিনি হাসছিলেন। সেই হাসি ভয়ের নয়, ছিল জয়ের। বিদায় মোল্লা, লেখক চিৎকার করে বলল। বিদায় নয়, মোল্লার আওয়াজ প্রতিধ্বনিত হল। আবার দেখা হবে অন্য কোনো পাতায়। সূর্যের এক প্রখর রশ্মি জয়ার চোখে এসে পড়ল। সে ধরফর করে চোখ খুলল। সে রাজকীয় আস্তাবলে খড়ের গাঁদার ওপর শুয়েছিল। তার পাশেই মোল্লার গাধাটি দাঁড়িয়েছিল, যে মনের সুখে টাটকা সবুজ ঘাস খাচ্ছিল। জয়ার বুক ধরফর করছিল। এসব কি স্বপ্ন ছিল? সিকান্দার, ব্যাবিলন, সেই সাদা ঘর? সে নিজের হাত দেখল। সেগুলো কুচকানো ছিল না, সে আবার জোয়ান হয়ে গিয়েছিল। সে নিজের কাপড় দেখল, সেই রাজকীয় পোশাক, যা সে সেই রাতে পরেছিল যখন মোল্লাকে ডাকতে গিয়েছিল। মোল্লাজি, সে এদিক ওদিক দেখল। সেখানে কেউ ছিল না। জয়ার মন খারাপ হয়ে গেল। মোল্লা কি সত্যিই সেই শূন্যতায় রয়ে গেলেন? তখনই আস্তাবলের কোণ থেকে একটি আওয়াজ এলো। আরে ভাই, একটু আস্তে খাও, এটা পেট নাকি গুদাম? জয়া বিদ্যুতের গতিতে ঘুরল। সেখানে একটি কাঠের খুঁটিতে হেলান দিয়ে মোল্লা নসরুদ্দিন দাঁড়িয়েছিলেন। তিনি নিজের পুরনো পাগড়ি ঝাড়ছিলেন। মোল্লাজি, জয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আপনি বেঁচে আছেন, আপনি ফিরে এসেছেন। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ওখানে থাকবেন। মোল্লা হাসতে হাসতে তাকে আলগা করলেন। আরে শ্বাস তো নিতে দাও মা। হ্যাঁ, বলেছিলাম, আর আমি থাকতেই যাচ্ছিলাম। কিন্তু তারপর একটা কথা মনে পড়ে গেল। কি কথা? যে যদি আমি ওখানে রয়ে যাই, তবে আমার গাধাটাকে কে সামলাবে? আর দ্বিতীয় কথা, মোল্লা নিজের পকেট থেকে একটা জিনিস বের করলেন। ওটা সেই ভাঙা ডিজিটাল পেনের একটা টুকরো ছিল। আমি ওই লেখকের পকেট মেরে দিয়েছিলাম। যখন সে ঘূর্ণিতে পড়ছিল, আমি তার সাথে অদলবদল করে নিয়েছিলাম। সে এখন ওখানে ফেঁসে আছে নিজেরই গল্পগুলো সমাধান করার জন্য, আর আমি এখানে আছি নিজের চা খাওয়ার জন্য। জয়া হেসে ফেলল। আপনি অসম্ভব মোল্লাজি। সম্ভব অসম্ভব তো সব মনের খেলা, মোল্লা বললেন। চলো, সুলতান অপেক্ষা করছেন। সেই বিষ মাখানো চামচের রহস্য তো মিটে গেছে না? হ্যাঁ, জয়া বলল। উজির বিলাল কালকুঠুরিতে আছে, সব ঠিক আছে। তারা দুজনেই প্রাসাদের দিকে এগিয়ে চললেন। গাধা তাদের পেছনে পেছনে হাঁটতে লাগল। সেই রাতে পুরো খোরসানে উৎসব পালন করা হল। মোল্লা মানুষকে কিচ্ছা শোনালেন, উড়ন্ত গাধার, গাছ হয়ে যাওয়া মানুষের, আর এমন এক মিনারের যেখানে মানুষ একে অপরের কথা বুঝত না। মানুষ খুব হাসল। তারা ভাবল এটা মোল্লার নতুন কোনো কল্পনা। শুধু জয়া জানত যে এটা সত্যি ছিল। দেরি রাতে যখন উৎসব শেষ হল, মোল্লা নিজের হাভেলির ছাদে বসেছিলেন।
ইনি নক্ষত্রদের দেখছিলেন। তার গাধাটি পাশে এলো এবং নিজের মাথা মোল্লার কাঁধে রাখল। মোল্লা গাধার কানে ফিসফিস করে বললেন, বন্ধু, আমরা পৃথিবী তো বাঁচিয়ে নিলাম, কিন্তু একটা গণ্ডগোল হয়ে গেল। গাধাটি প্রশ্নবোধক চোখে তাকাল। ওই লেখক? মোল্লা হাসি মুখে বললেন, আমি তাকে পুরোপুরি ওখানে ছেড়ে আসিনি, তার একটা অংশ আমার সাথে চলে এসেছে। মোল্লা হাওয়ায় নিজের হাত তুললেন এবং আঙুল দিয়ে একটি কাল্পনিক রেখা টানলেন। সেখানে হাওয়ায় সোনালি অক্ষর ফুটে উঠল। মোল্লা সেই অক্ষরগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিলেন। কোনো শেষ হয় না, মোল্লা দর্শকদের দিকে তাকিয়ে বললেন। গল্প ততক্ষণ চলতে থাকে যতক্ষণ আপনি হাসছেন। আমার সিন্দুক, আমার গাধা আর আমরা সবাই আপনার মনের মধ্যে আছি। যখনই আপনাদের মনে হবে যে দুনিয়া খুব গম্ভীর হয়ে গেছে বা কোনো এক নায়ক আপনাদের ভয় দেখাচ্ছে, তখন মনে রাখবেন এক বৃদ্ধ ফকির আর তার গাধা কোথাও না কোথাও কোনো না কোনো মাত্রায় সেই ব্যবস্থার খিল্লি ওড়াচ্ছে। মোল্লা নিজের পাগড়ি খুললেন, একটি গভীর প্রণাম করলেন আর তারপর গাধার পিঠে বসে চাঁদের দিকে উড়ে গেলেন। আর এবার গাধা সত্যি উড়ছিল, নাকি এটা আপনার চোখের ভুল? যাই হোক, মোল্লা নসরুদ্দিনের গল্পে সত্য আর মিথ্যের মাঝে শুধু এক হাসির দূরত্ব থাকে। গল্পের শিক্ষা: জীবনের সবচেয়ে বড় জটিলতার সমাধান বড় বড় তলোয়ার বা বিজ্ঞানে নয়, বরং সাধারণ বুদ্ধি, কমন সেন্স, হাস্যরস আর মানবতার মধ্যে লুকিয়ে থাকে। আমরা নিজের ভাগ্যের লেখক নিজেই হতে পারি, শুধু আমাদের নিজেদের ভয়ের ওপর হাসতে শিখতে হবে।